তোমাকে আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব না। তোমাকে নিয়ে আমার বাসায় অনেক প্রবলেম হচ্ছে। তোমাকে তাদের বউ হিসাবে আর পছন্দ না। এইসব কি বলছো? তুমি এমন করতে পারো না। আমার কিছু করার নেই। তোমাকে বিয়ে করতে গেলে আমাকে বাসা থেকে বের করে দেবে, আমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেবে। যদি আমার কাছে কিছু নাই থাকে, তাহলে তোমাকে নিয়ে সংসার করবো কিভাবে? প্লিজ যেও না। আমার এমন অবস্থা হয়ে গেলে আমি কি করব? আমি কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছিলাম নাকি? রাজ, রাজ প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি চুপচাপ শুধু দেখে গেলাম। আমি আর কি বলবো? আমার কি দোষ? কোথায় দোষ বলতে পারেন? অ্যাক্সিডেন্টের জন্য এমন হলে আমি কি করতে পারি? ম্যাম, ভাগ্য বলে মেনে নিন। আপনি এখন অক্ষম, হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারেন না। এমন মেয়েকে কোন পরিবার তার বাসার বউ বানাতে চাইবে বলেন? প্লিজ ম্যাম, কাঁদবেন না। ওনাকে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে এলাম। আমি আকাশ, এই মেয়ের বডিগার্ড, বড়লোকের একমাত্র মেয়ে। কিছু মাস আগে একটা অ্যাক্সিডেন্ট করে 2 পা ভেঙে ফেলে। আমার কাজ তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, যেখানে যেখানে যাবে সেখানে সেখানে নিয়ে যাওয়া, আশেপাশের লোকজনের দ্বারা যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা। যে ছেলে চলে গেল সেটা ম্যামের ফিয়ন্সে। তারাও বেশ বড় লোক, তাদের পারিবারিকভাবেই বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ম্যামের পা ভেঙে যাওয়াতে বিয়ে ভেঙে দিল। এখন ওদের মধ্যে রিলেশন ছিল কি না জানি না। সেই আধা ঘন্টা ধরে পুকুরের পানির দিকে তাকিয়ে আছে, আর আমি তার পাশে দাঁড়িয়ে। মানুষকে কিভাবে সান্ত্বনা দিতে হয় ঠিক জানি না। আমার এই কাজ নেওয়া বেশি দিন নয়, 1 মাস হলো। আর উনি 2 মাস আগে অ্যাক্সিডেন্ট করেছিলেন। যতটুকু শুনেছি ওনার সুস্থ হতে বেশ কয়েক মাস লাগবে। আপনি কি সত্যি বলছেন? এমন মেয়েকে কেউ তার বউ বানাবে না? ম্যাম, মনে কষ্ট নেবেন না। আমি যা বলেছি ওটা বাস্তব। হাতে গোনা কয়েকটা ফ্যামিলি হয়তো নিবে, ওইগুলো হাজারে একটা। শুধু মেয়ে কেন, ছেলেদেরও পছন্দ করবে না। আপনাকে যেভাবে ফিরিয়ে দিল সেভাবেই ফিরিয়ে দিবে। তবে হ্যাঁ, তখনই আপনাকে মেনে নিবে যখন তাদের থেকে আপনি বিত্তশালী হবেন। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। আমি কি সারা জীবন এমনই থাকতাম নাকি? কয়েক মাস পরেই তো সুস্থ হয়ে যেতাম, তাই না? তা ঠিক, কিন্তু তারা কেন বিয়েটা ভেঙে দিল বলতে পারবো না। এটা তারাই ভালো জানেন। এখন আমার কি করা উচিত? আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে আবারও বোঝানো উচিত। যদি মনে হয় আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, তাহলে বেশি ভালো করে বোঝানো উচিত। আর যদি না বুঝে, তাহলে আপনার মুভ অন করা উচিত। আমার ব্যক্তিগত মতামত জানতে চাইলে বলবো, তাকে তার রাস্তায় ছেড়ে দেওয়া উচিত। সে যদি আপনার হয়ে থাকে তাহলে ফিরে আসবে। হুম। যেই ছেলে এখন আমার এমন অবস্থা দেখে তার পরিবারের কথা শুনে ছেড়ে দিতে পারে, বিয়ের পর যদি এমন অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে যে সতীন নিয়ে আসবে তার নিশ্চয়তা নেই। জি, সেটাই। যদিও ওই ছেলেকে আমার এমনভাবে জাজ করা উচিত না, কারণ আমি তার সম্পর্কে কিছুই জানি না। হয়তো সে তার পরিবারকে বোঝাতে ব্যর্থ হয়েছে। সে চেষ্টা করেছে ঠিকই, কিন্তু বোঝাতে পারেনি। উনি কোনো উত্তর দিলেন না, চুপচাপ সামনের দিকেই তাকিয়ে রইলেন। আরও কয়েক মিনিট যাবার পর বললেন, বাসায় চলেন। জি। ওনাকে গাড়ির কাছে নিয়ে এলাম, তারপর কোলে উঠিয়ে গাড়িতে তুলে দিলাম। এসে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে শুরু করি। বেশ কিছুক্ষণ পরে ওনার বাসায় পৌঁছে যাই। যখন ওনাকে বাসার ভিতরে নিয়ে রেখে আসতে যাব, ফোন না দেওয়া পর্যন্ত আসার প্রয়োজন নেই। জি ম্যাম। তারপর ওনাকে বাসার ভিতরে রেখে চলে আসি বাইরে। কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম। তোকে একটা চাকরি খুঁজতে বললাম, কিন্তু তুই এইসব কি করছিস? এটা চাকরি নয় তো কি আম্মু? 25,000 করে দিচ্ছে, এটা চাকরি থেকে কম কি? ইন্টার পাস সার্টিফিকেট নিয়ে চাকরি খুঁজতে গেলে 10,000 টাকার বেতনের চাকরিও পাবো কিনা সন্দেহ। একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করা, এমন মনে হচ্ছে তার গোলাম, তার দাস। যেখানে যাই সেখানেই গোলামি করতে হবে, কোনো তফাৎ নেই। আবার এইসব নিয়ে কথা বলছো কেন? চাকর তো চাকরই, তাই না? তোমার সাথে কথা বলে আমি আমার মুড নষ্ট করতে চাই না। আমি আমার রুমে গেলাম। রাতে সবার সাথে বসে খাবার খাচ্ছি তখন। পড়াশোনা শেষ করলি না কেন? অনার্স কমপ্লিট করতি, তারপর যা মন চাই করে বেড়াতি। তুই তো বডিগার্ড হয়ে থাকবি না কি করবি? তখন তোর ব্যাপার হবে। কিভাবে পড়াশোনা করবে?
2 মাসের জন্য কলেজ থেকে সাসপেন্ড করে রেখেছে। 2 মাস পর থেকে ক্লাস শুরু করব। আমার এই কাজের জন্য তোমাদের এত লজ্জা লাগছে কেন বুঝতে পারছি না। না আমি তার বাসায় কাজ করি, না পোশাক পরিষ্কার করি। তার ব্যক্তিগত কাজ তো করতে হয় না, তাকে নিয়ে শুধু ঘোরাঘুরি করা আর তার সাথে সাথে থাকা। থাক, আর রেগে যেতে হবে না, যা ভালো লাগে কর। কিন্তু তোমার এই কাজের জন্য মানুষ কত কিছু বলছে। কান আছে শুনে যা, এটাও একটা কাজ, এটাও একটা জব। আমার কাজ নিয়ে মানুষের এত মাথা ব্যথা কেন বুঝলাম না। তাদের কি হিংসা হচ্ছে নাকি? আমি তো চুরি বা ডাকাতি করছি না। ওদের আর কোনো কাজবাজ আছে কিনা কে জানে। নিজের খেয়ে বোনের মস্ত তাড়িয়ে বেড়াচ্ছে। তোমরা আমাকে নিয়ে আর কিছু এসব বলবা না। খাওয়া শেষ করে রুমে এলাম। দূর, বিরক্তিকর। তারপর কিছুক্ষণ ফোন টেপাটিপি করে ফোন রেখে ঘুমিয়ে পড়ি। 2 দিন পর ম্যামের বাসা থেকে ফোন এলো। তাই তাই যথাসময়ে চলে আসি। বাইরে দাঁড়িয়ে আছি, তখন ম্যাম আসে। কলেজ চলেন, আর কয়েক মাস পর পরীক্ষা। পড়াশোনা তো ঠিক মতো করি না, অন্তত ক্লাসটা করি। জি। গাড়ি বের করে নিয়ে এলাম। ওনাকে গাড়িতে উঠিয়ে চলে আসি কলেজে। গাড়ি থেকে নামিয়ে ওনার চেয়ার ঠেলতে ঠেলতে নিয়ে আসি। করিডোর দিয়ে আসার সময় ওনার ফ্রেন্ডরা সামনে এসে দাঁড়াই। কেমন আছিস বল? 2 মাস পর তাহলে কলেজে আসতে ইচ্ছে করলো। কতদিন বাসায় বসে থাকবো বলো? ভাবলাম যাই, ক্লাস করি। হাই হ্যান্ডসাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। চেয়ার ঠেলতে শুরু করি। এই যে হিরো, এত অ্যাটিটিউড কিসের? জি ম্যাম, আপনাদের সাথে কি কথা বলবো বলুন? আমি আপনাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করছি না, তাই পাল্টা প্রশ্ন করলাম না। ডোন্ট মাইন্ড ম্যাম। এত অ্যাটিটিউড ভালো নয় মিস্টার নীল। কি রে এরা, তুই কি আমাদের সাথে কথা বলতে বারণ করেছিস? পাগল নাকি? কি জন্য বারণ করতে যাব শুনি? এই রে, ক্লাসরুম পর্যন্ত কিভাবে যাব? ক্লাসরুম তো 2nd ফ্লোরে। লিফট নেই? রাজকে কোলে নিয়ে যেতে বল, ফোন দিয়ে এখানে আসতে বল। এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে। ওর বাসা থেকে নাকি আমাকে মেনে নিবে না। এখন আমি পঙ্গু না? আমাকে এখন তার এবং তাদের বাসার লোকজনের পছন্দ না। কেন? কি জন্য এনগেজমেন্ট ভেঙে দিয়েছে? এই যে অ্যাক্সিডেন্ট হয়ে এমন হয়ে গেছি, তাই কল দিয়ে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভই হয়নি। বাবাও ওদের বাসায় কল দিয়ে অনেক বুঝতে চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হয়নি। ম্যাম, আপনারা আপনাদের ফ্রেন্ডকে কোলে উঠিয়ে নিন। আমি কোলে নিতে পারবো না, যেই না আমার শরীর। এই শরীর নিয়ে কিভাবে কোলে নিব? এই কাজ তো আপনার। এক এককে সবাই বারণ করে দিল। ম্যাম প্রিন্সিপালকে বলে নিচে কোনো রুমে ক্লাস করেন, তাহলে কোনো সমস্যা হবে না। বা, আপনার উপস্থিত বুদ্ধি তো অনেক। চলুন প্রিন্সিপালের কাছে গিয়ে কথা বলি। তারপর ওনাকে নিয়ে প্রিন্সিপালের রুমে এলাম। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললেন, কিন্তু উনি বললেন আজকের দিন কোনো রকম ক্লাস করতে, আগামীকাল থেকে নিচে কোনো এক রুম দিবেন। ম্যামকে নিয়ে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলাম। ম্যাম তাহলে আজকে বাসায় চলুন, আগামীকাল থেকে ক্লাস করবেন। ওনাদের ফ্রেন্ডের কাছে আসতেই বলে। প্রিন্সিপাল স্যার কি বললেন? স্যার বললেন আজকে কোনো রকমের ক্লাসে যেতে অথবা বাসায় যেতে। আগামীকাল থেকে নিচে কোনো একটা ক্লাসরুম দিবেন। আজকে বাসায় চলে যাই। কলেজে এসে ফিরে যাবি? এই হিরোকে বল তোকে ক্লাসে পৌঁছে দিতে। তার জন্য তো ওটাই, গাড়ি তো কোলে তুলে ওঠাই, আবার কোলে তুলে নামাই। তাহলে এখন কোলে করে নিয়ে যেতে সমস্যা কোথায়? এমন কথা শুনে মেয়েটার দিকে তাকালাম। নিঝুম ইরা ম্যামের কাছে গিয়ে কি যেন বলছে, বলা শেষ করে দাঁড়িয়ে আমার দিকে একটা রহস্যময় হাসি দিল। এই মহিলা কি বলল আল্লাহ ভালো জানেন। আজকে যখন চলে এসেছি তখন কি এমনভাবে ফিরে যাব বলুন? আজকে আমাকে ক্লাস পর্যন্ত পৌঁছে দিন। নিন, কোলে নিন। ধরে সাবধানতার সাথে কোলে তুলে নিলাম। 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরলো। দুজনে চেয়ারটা নিয়ে আসেন, প্রয়োজনে 3 জনে নিয়ে আসেন। ওনাকে কোলে নিয়ে সিঁড়িতে উঠতে শুরু করলাম। উনি আমার মুখের দিকে তাকিয়ে আছে। ম্যাম, দয়া করে অন্যদিকে তাকান, আমার আনইজি ফিল হচ্ছে। আমার কথা শুনে চোখ বন্ধ করে নিল। একটু পরে ওনার ক্লাসরুমে চলে এলাম। দেখি ওনার ফিয়ন্সে রেগে তাকিয়ে আছে। ওনার চেয়ার আনতে এত সময় লাগছে কেন? 3-4 মিনিট দাঁড়িয়ে থাকার পর চেয়ার নিয়ে এলো। চেয়ারে বসিয়ে বললাম, এতক্ষণ লাগে চেয়ার আনতে? এটাও অনেক ভারী। কিছু বলতে কেউ বললাম না। এদের আর কি বলবো। ওনাকে নিয়ে ক্লাসরুমের ভিতরে এলাম। ম্যাম, আপনি তাহলে থাকুন, আমি বাইরে দাঁড়াচ্ছি, প্রয়োজন পড়লে ডাক দিন, আমি চলে আসবো। তারপর বাইরে চলে আসি।
রাজের মুখটা দেখার মতো হয়ে আছে। নির্ঘাত ওই ছেলের সাথে ঝামেলা করবে। কেন ঝামেলা করবে? রাজ এবং তার পরিবার তো বিয়ে ভেঙে দিয়েছে। যেহেতু তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেহেতু কেন জেলেসি হবে? আর কেনই বা ঝামেলা করবে? সেসব ছাড়, যা পারছে করতে দে। বাইরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর কলেজ শেষ করে ক্লাসরুম থেকে বেরিয়ে আসি। করিডোর দিয়ে আসছি, তখন রাজ ছেলেটা আমাদের সামনে এসে দাঁড়ায়। ইরা, তুমি কি আমাকে জেলাস ফিল করাতে এমন করছো? চলুন, এর সাথে কথা বলার বিন্দু পরিমাণও ইচ্ছে। চেয়ার নিয়ে পাশ কাটিয়ে আসতে যাব, তখন ছেলেটা আমার হাত ধরে নিল। ঘুরে মুখের উপর কনুই দিয়ে আঘাত। নিজেকে সামলাতে সামলাতে কয়েক পা পিছিয়ে গেল আর মাথা ঝাঁকিয়ে নর্মাল হবার চেষ্টা করছে। হঠাৎ এমন কিছু হবে কেউ কল্পনাও করেনি। বস্টার্ড, তোকে তো আমি। এগিয়ে আসতে যাবে, তখন জায়গা মতো লাথি দিলাম। আবার কয়েক পা পিছিয়ে সরে গেল। আমাকে স্পর্শ করার রাইট তোকে আমি দেইনি। তোর যা প্রবলেম, ম্যামের সাথে কথা বলে সলভ কর। আমাকে টাচ করিস কেন? তবে হ্যাঁ, 2 হাত তুলে দাঁড়িয়ে কথা বলবি। কোনো প্রকার স্পর্শ করার চেষ্টা করলে হাত ভেঙে রেখে দেব। আর আমাকে তো ভুলেও স্পর্শ করবি না। গট ইট? তুই কাজটা মোটেও ভালো করলি না। সামান্য একজন গার্ড হয়ে আমাকে মারলি। তোর এইসবে মোটেও ভয় পাচ্ছি না। যদি তোর বুকে বল থাকে, একা আমার সাথে ফাইট করতে চলে আসবি। এক বাপের ছেলে হলে একা আসবি, লোকজন নিয়ে এসে তোর পরিচয় দিস না। আপনি বেশি বাড়াবাড়ি করছেন না? আপনি রাজকে মারলেন কেন? স্যার বলেছে আমাদের। রাখেন আপনার স্যার। আপনি আমার গার্ড। যতক্ষণ না আমি কিছু বলবো ততক্ষণ কিছু করবেন না। আপনি এখনই সব কিছুর জন্য সরি বলুন। আমি সরি বলতে পারবো না, আমার পুরো অথরিটি আছে। আপনি কিন্তু বেশি বেশি বলছেন। আপনাকে যা বলছি তাই করুন। আমি সরি বলতে পারবো না। আমি আপনার এই কথা রাখতে পারবো না। আপনি আমার কথা না শুনলে আমার সাথে থাকার প্রয়োজন নেই। আপনাকে আমার প্রয়োজন নেই। আব্বু আপনাকে বের করে দিবে না অন্য কাজ দিবে, সেটা উনিই জানেন। রাবিশ। আমি কিছু বললাম না, চেয়ার ঠেলতে ঠেলতে নিয়ে আসতে লাগলাম। দাঁড়ান, আমি কি আপনাকে যাবার জন্য বলেছি? আবার দাঁড়িয়ে গেলাম। তো আপনি এখানে কি করতে চাইছেন ম্যাম? কোনো উত্তর দিলেন না। আমিও দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছে এই কাজ যাবে, গেলে সমস্যা নাই। এটা আমাকে করতে হবে এমন কোনো কথা না। আমি ওনার বডিগার্ড, তাই বলে উনি যা বলবেন তাই করতে হবে নাকি? সে আমি পারবো না। পিছনে ঘুরে দেখি রাজ ছেলেটা আমার দিকে রেগে তাকিয়ে আছে। ইচ্ছে তো করছে, না থাক, রাজ ছেলেটা চলে গেল। এমন রিয়াক্ট করলি কেন? এক্স বয়ফ্রেন্ডকে মারলো দেখে খারাপ লাগছে? ভালোবাসা। এমনিতেই মেজাজ গরম হয়ে আছে আর তুই এইসব বলছিস? এই ছেলে, আপনি আপনার লিমিটের মধ্যে থাকবেন। কোনো উত্তর না দিয়ে চুপচাপ রইলাম। রেগে আমার দিকে তাকিয়ে আছে। ধুরবাল, এ কাজে কোনো রেসপেক্ট নেই। ম্যাম, আপনি অনেক রেগে যাচ্ছেন। রেগে যাওয়া আপনার জন্য ভালো নয়। আমি কি বরফ নিয়ে আসবো? মাথায় দিয়ে ঠান্ডা করবেন। আমার কথা শুনে আরও রেগে গেল। সরি ম্যাম। তোর সরির কিছু বলতে, আমি সুস্থ থাকলে তোর যে কি করতাম আমি। আর কিছু বললাম না। কিছু বলতে গেলেই আরও রেগে যেত। চাকরি এমনিতেও যাবে, অমনিতেও যাবে। আরও রাখিয়ে দিব নাকি? না থাক, উনি নাই কিছু করলেন, কিন্তু ওনার বাবা তো আছে। ইরা ম্যামের রাগী মুখের দিকে তাকিয়ে আমি মনে মনে হাসলাম। রাখলে ওনাকে অবশ্য বেশ কিউট লাগে, তবে সেটা এখন মুখে বললে চাকরি তো যাবেই, সাথে থাপ্পড়ও জুটতে পারে। নিচুমার বাকি বান্ধবীরা হা করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ হুইল চেয়ারটা ধরে আবার হাঁটতে শুরু করলাম। এবার আর ইরা ম্যাম দাঁড়ান বললেন না। হয়তো বুঝেছেন যে রাগ দেখিয়ে লাভ নেই। গাড়ির কাছে এসে ওনাকে সাবধানে কোলে তুলে সিটে বসালাম। হুইল চেয়ারটা ভাঁজ করে পিছনে রেখে ড্রাইভিং সিটে বসতেই ম্যাম পিছন থেকে বললেন, সোজা বাসায় চলুন, আর রাস্তায় একটা কথাও বলবেন না। জি ম্যাম। এমনভাবে বলছে মনে হচ্ছে ওনার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। ঢং। পুরো রাস্তায় গাড়ির ভিতর নীরবতা। আমি মনে মনে ভাবছি, আজই হয়তো এই 25,000 টাকার চাকরিটার শেষ দিন। বাসায় গিয়ে আম্মুকে কী জবাব দেব? আম্মু তো হেসেই উড়িয়ে দিবে, বলবে, বলছিলাম না ওটা কোনো চাকরি না। ধুর, ভাবতেই মেজাজ গরম হচ্ছে। বাসায় পৌঁছে ওনাকে ড্রয়িং রুমে ওনার বাবার সামনে এনে দাঁড় করালাম। ওনার বাবা চৌধুরী সাহেব একজন বড় ব্যবসায়ী, বেশ গম্ভীর মানুষ। ইরা ম্যাম ড্রয়িং রুমে ঢুকেই কেঁদে দিলেন। আব্বু, আব্বু তুমি এই মুহূর্তে এই ছেলেকে চাকরি থেকে বের করে দাও।
চৌধুরী সাহেব খবরের কাগজটা রেখে চশমাটা নাকের ডগায় নামালেন। ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে মা? আকাশ তো বেশ ভালো ছেলে, ও আবার কি করলো? কি করেনি বলো? ও আজকে কলেজের আজকে সবার সামনে মেরেছে, লাথি মেরে ফেলে দিয়েছে। আমি ওকে সরি বলতে বললাম, ও উল্টো আমার মুখের উপর বলল সরি বলতে পারবে না। এত বড় সাহস ওর হয় কি করে? ম্যাম এক নাগাড়ে নালিশ করে গেলেন। আমি এত সহজে চাকরি ছাড়ছি না। মনে মনে বললাম, আমি কতটুকু বানিয়ে বলি দেখেন, তিল থেকে তাল বানিয়ে ছাড়বো। চৌধুরী সাহেব একটু চুপ থেকে আমার দিকে তাকালেন। আকাশ, ইরা যা বলছে তা কি সত্যি? আমি সোজা হয়ে দাঁড়িয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, জি স্যার, কথা সত্য, তবে পুরোটা সত্য নয়। মানে? স্যার, রাজসাহেব কলেজের করিডোরে সবার সামনে ম্যামকে এবং ওনার পরিবারকে অপমান করে কথা বলছিলেন। ম্যাম যখন ওনাকে এড়িয়ে চলে আসতে চাইলেন, তখন রাজসাহেব আচমকা আমার হাত চেপে ধরেন এবং আমার মুখে ঘুষি মারেন। স্যার, আপনি আমাকে ওনার বডিগার্ড হিসেবে রেখেছেন। যে মানুষটা নিজের রাগ সামলাতে না পেরে একজন সিকিউরিটি পার্সনের গায়ে হাত তোলে, সে ম্যামের উপর চড়া হতে কতক্ষণ? নিজের সেলফ ডিফেন্স এবং ম্যামের নিরাপত্তার স্বার্থে আমি রিয়্যাক্ট করেছি। আর ম্যাম যখন আমাকে ওনার কাছে অন্যায়ভাবে মাথা নত করতে বললেন, আমি তা করতে পারিনি। অন্যায়ের কাছে মাথা নত করা আমার ডিউটির মধ্যে পড়ে না স্যার। ম্যাম অবাক হয়ে তাকিয়ে আছে। মানুষ কত হারামি হলে এমন বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারে। এখন যদি তার কথার প্রতিবাদ করতে যাই, আব্বু আমাকে রাগ দেখাবে, কথাও শোনাবে। মিথ্যা এমনভাবে বলো যেন বুঝেও কিছু বলতে না পারে। আমার কথা শুনে চৌধুরী সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। ওনার মুখের ভাব বোঝা কঠিন। ইরা ম্যাম পাশ থেকে আবারও বললেন, আব্বু, তুমি ওর কথা শুনছো? ও এখনো তর্ক করছে। চৌধুরী সাহেব হাত তুলে ম্যামকে থামতে বললেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আকাশ, তুমি বাইরে গিয়ে গাড়িতে বসো, আমি ইরার সাথে কথা বলে তোমাকে ডাকছি। জি স্যার, বলে আমি একটা সালাম দিয়ে বাইরে চলে এলাম। গাড়িতে হেলান দিয়ে পকেট থেকে ফোনটা বের করলাম। মনটা বেশ হালকা লাগছে। চাকরিটা গেলে যাবে, কিন্তু ওই অহংকারী রাজের অহংকারটা যে একটু হলেও ভাঙতে পেরেছি, এটাই শান্তি। মিনিট 10 পর চৌধুরী সাহেবের পিএ এসে আমাকে ওনার স্টাডি রুমে ডেকে নিয়ে গেলেন। রুমে ঢুকতেই চৌধুরী সাহেব একটা খাম আমার দিকে এঁকে দিলেন। আমি মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। যাক, ফাইনালি হিসাব নিকাশ হয়ে গেল। এটা কি স্যার? এই মাসের বেতন। আমি চৌধুরী সাহেব একটু হাসলেন, বললেন, না আকাশ, ওটা তোমার এই মাসের বেতন, সাথে অতিরিক্ত 10,000 টাকা বোনাস। আমি একটু অবাক হয়ে ওনার দিকে তাকালাম। বোনাস? কিন্তু ম্যাম তো। ইরা এখন রাগে অন্ধ হয়ে আছে আকাশ। রাজ আর ওর ফ্যামিলি যে কত বড় ছোট লোক, সেটা আমি আজই ওর সাথে কথা বলে বুঝেছি। ইরাকে এই অবস্থায় ফেলে ওরা বিয়ে ভেঙে দিল, আর ইরা বোকার মতো এখনো ওই ছেলের জন্য কাঁদছে। রাজ্যে কেমন ছেলে তা আমি আগে থেকে জানতাম। আজকে ও যে তোমার গায়ে হাত তুলেছে আর তুমি যেভাবে ওকে জবাব দিয়েছো, তাতে আমি খুশি হয়েছি। একজন বডিগার্ডের কাজ শুধু ছাতা ধরে দাঁড়িয়ে থাকা নয়, অন্যায়ের প্রতিবাদ করাও। তুমি চাকরি ছাড়ছো না আকাশ। ইরাকে সামলানোর জন্য তোমার মতোই একজন শক্ত মনের ছেলে দরকার। ও একটু বেশি অভিমানী আর রাগী, কিন্তু মনটা খারাপ না। আজও রেগে আছে, কাল ঠিক হয়ে যাবে। তুমি কাল সকালে ঠিক সময় চলে এসো। চৌধুরী সাহেবের কথা শুনে মনের ভিতরে একটা স্বস্তি এলো। খামটা পকেটে পুরে বললাম, ধন্যবাদ স্যার, কাল ঠিক সময়ে চলে আসব। মনে মনে তো লুঙ্গি ডান্স দিচ্ছি, কারণ চাকরি তো বাঁচলো, আর সাথে সাথে বোনাসও পেলাম। কালকে কলেজে গিয়ে নিঝুমার রাজের দলটার মুখোমুখি হতে বেশ মজাই হবে। সন্ধ্যায় বসে আছি, তখন শ্রাবণ বলল, আর কলেজে কি যাবি না? পড়াশোনা করবি না? আবে যাব, মাঝে মধ্যে যাব, তবে। তবে কি? কর না মারপিট। ঠিক হয়েছে, প্রিন্সিপাল 2 মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছে। দিলাম ওর পিঠের উপর কিল। হারামজাদা, ঠিক হয়েছে তাই না? তবে মনে কর, এই জব ভালোই লাগছে। ভালো তো লাগবেই, সুন্দরী মেয়েকে কোলে করে উঠাচ্ছে আর নামাচ্ছে। শালা লুচ্চা। দূর শালা, সবসময় যোগ্যতার মধ্যে স্বপ্ন দেখা উচিত। ওনাকে নিয়ে এখন পর্যন্ত কোনো বাজে চিন্তা আসেনি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। বিষয়টা এমন, আমি কি একবারের জন্যই ওই সব কিছু বলেছি?
মানুষ কিভাবে এত লুচ্চা হতে পারে? বুঝতে পারছি তোর হিংসা হচ্ছে। দুজনে এগুলো নিয়ে শুরু হলো কথা কাটাকাটি। এমনভাবে বেশ কিছুক্ষণ চললো। এক পর্যায়ে এমন হলো, পুরনো কথা টেনে হিঁচড়ে উঠিয়ে নিয়ে এলো। বন্ধু, কি হয়েছে? চুপ থাক, না হলে লাথি হবি। আমি কি এখন পর্যন্ত কাউকে বলেছি যে তুই পাশের বাসার ভাবির সাথে লাইন মারিস? তোর মুখ বন্ধ রাখবি। এমনভাবে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে বাড়িতে চলে আসি। তারপর খাওয়া শেষ করে দিলাম ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই মনটা বেশ ফুরফুরা লাগছিল। চাকরিটা যে শুধু বেঁচে গেছে তাই নয়, চৌধুরী সাহেবের মতো একজন মানুষের কাছ থেকে পিঠচাপড়ানি আর বোনাস পাওয়াটাও চারটিখানি কথা নয়। আম্মু আর ভাইয়া সকালের টেবিলে যখন আবার সেই গোলামির খোঁটা দিচ্ছিল, তখন সরা শব্দ না করে শুধু চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, আমি বোনাসও পাই। গতকাল 10,000 টাকার বোনাস পেয়েছি। কতদিন এই কাজ থাকে আমিও দেখব। যতদিন সুস্থ না হবে ততদিন তো থাকবে। তারপর আমি পড়াশোনায় ব্যাক করব। বুঝেছি, তোদের বাপ মালয়েশিয়া থেকে ফিরলেই সামাদের বিয়েটা দিয়ে দেব। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম, না মানে এটা দেখছি তার রিয়াকশন কেমন। ভাইয়া মনে হচ্ছে মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছে। দিবেই না কেন? এত বড় একটা খুশির খবর। ভাইয়া, তোমার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে না? দিব একটা। আম্মু, একটা কথা বলবো, রাগ করবা না তো? কিছু বলবা না তো? নিশ্চিত গার্লফ্রেন্ড আছে বলবে? আম্মু, তোমার বড় ছেলের গার্লফ্রেন্ড আছে, তোমাদের কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। না, এইসব চলবে না। মেয়ে আমি পছন্দ করব। এইসব ফ্রেন্ডের কোনো গল্প এখানে চলবে না। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি, দেখা যাক কি বলে কি করে। বেচারার মুখটা মলিন হয়ে গেল। আহারে, কি একটা অবস্থা। আগে তুমি মেয়েকে দেখো তো, না দেখে এমন কথা বলছো কেন? আমি দেখতে চাই না, দেখব না। এদের দুজনের মধ্যে না থেকে যাই গোসল করি। তারপর খাওয়া শেষ করেই বের হতে হবে। উঠে রুমে চলে এলাম, জানি ভাইয়া ঠিক রাজি করিয়ে নেবে। গোসল শেষ করে খাওয়া শেষ করে ঠিক সময়ে ম্যামের বাসার সামনে হাজির হলাম। কিছুক্ষণ পরে ইরা ম্যামকে ওনার বাসার কাজের লোক হুইল চেয়ারে করে বাইরে নিয়ে এলো। ওনার মুখটা আজ কেমন যেন থমথমে, চোখের নিচে হালকা কালো দাগ, বোঝাই যাচ্ছে রাতে ঠিকমতো ঘুমানো হয়নি বা কেঁদেছেন। আমি গাড়ি থেকে নেমে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাম আমার দিকে একবারও তাকালেন না, একদম পাথরের মতো সোজা সামনের দিকে তাকিয়ে রইলেন। গুড মর্নিং ম্যাম, আমি একটু ভদ্রতার খাতিরেই বললাম, কিন্তু কোনো উত্তর নেই, নীরবতা। আমি আর কথা না বাড়িয়ে সাবধানে ওনাকে কোলে তুলে গাড়ির পেছনে সিটে বসিয়ে দিলাম। প্রতিদিনের মতো ওনার শরীরটা আজ কিছুটা শক্ত রইল, হয়তো কালকের অপমানের রাগটা এখনও পুরোপুরি মেটেনি। গাড়ি স্টার্ট দিয়ে কলেজের দিকে রওনা হলাম। আয়না দিয়ে খেয়াল করলাম উনি জানালার বাইরের দিকে তাকিয়ে আছেন। পরিবেশটা হালকা করার জন্য আমি মুখ খুললাম, ম্যাম, গতকালের জন্য দুঃখিত। আপনাকে আপনাকে সাফাই গাইতে কে বলেছে আকাশ? আপনি একজন গার্ড। আপনার কাজ শুধু আমার প্রোটেকশন দেওয়া। রাজের সাথে আমার কি রিলেশন, ও আমাকে কি বলছে না বলছে, তাতে মাথা গলানোর অধিকার আপনাকে কে দিয়েছে? আমি শান্ত গলায় বললাম, আপনার গায়ে কেউ হাত তুললে বা আপনাকে শারীরিকভাবে কোনো ক্ষতি করতে এলে সেটা আমার ডিউটির মধ্যে পড়ে ম্যাম। কাল রাজ সাহেব যেভাবে রিয়্যাক্ট করেছিলেন, ওনাকে না থামালে উনি যে কোনো কিছু করতে পারতেন। উনি আমার ফিয়ান্সে ছিলেন, উনি আমাকে ভালোবাসতেন। যে ছেলে আপনার বিপদের দিনে ফ্যামিলির দোহাই দিয়ে হাত ছেড়ে দেয়, সে কোনোদিন ভালোবাসতে পারে না ম্যাম। এটাকে কাপুরুষতা বলে, ভালোবাসা নয়। চৌধুরী সাহেবও এটাই মনে করেন। আমি একদম সোজাসুজি বাস্তব কথাটা বলে দিলাম। আব্বু শব্দটা শুনে উনি একটু থমকে গেলেন। হয়তো কাল রাতে ওনার বাবা ওনাকে অনেক বুঝিয়েছেন। উনি আর কোনো কথা না বলে আবার জানালার বাইরে মুখ ফিরিয়ে নিলেন। কলেজে পৌঁছানোর পর নিজুম আর ওনার বান্ধবীদের দলটা পার্কিং লটে দাঁড়িয়েছিল। গাড়ি থেকে নামতেই নিজুম একগাল হেসে এগিয়ে এলো। কি রে ইরা, কালকের বিষয় নিয়ে তো পুরো কলেজে তোদের নিয়ে হইচই পড়ে গেছে। রাজ তো রেগে পুরো লাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর আমার দিকে একটু তাকিয়ে চোখ টিপে ফিসফিস করে বলল, এই যে হিরো, কালকের লাথিটা কিন্তু একদম জুৎসই হয়েছিল। রাজের মতো ইগোইস্টিক ছেলেকে ওই রকম দেওয়াই দরকার ছিল। আমি মনে মনে হাসলাম, কিন্তু মুখে পেশাদার ভাব বজায় রেখে বললাম, ধন্যবাদ ম্যাম। ইরে ম্যাম, চলুন ক্লাসে যাই। আজকে প্রিন্সিপাল স্যারের কথা মতো
ফার্স্ট ফ্লোরেই একটা রুমে ওনাদের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, তাই আর কোলে তোলার ঝামেলা হলো না। আমি ওনাকে ক্লাসের ভেতরে চেয়ারে বসিয়ে দিয়ে আবার করিডোরে এসে দাঁড়ালাম। ক্লাস শেষের দিকে হঠাৎ করিডোরের ওপাশ থেকে রাজার ওর সাথে 4-5টা ছেলে বেশ মারকুটে ভঙ্গিতে ক্লাসরুমের দিকে এগিয়ে আসতে লাগলো। চোখে মুখে প্রতিশোধের আগুন। বুঝতে পারলাম এক বাপের ছেলে না, তাই আজ দলবল নিয়ে এসেছে। আমি দেওয়াল থেকে পিঠ উঠিয়ে সোজা করে দাঁড়ালাম, হাত দুটো মুঠো করে নিজেকে প্রস্তুত করলাম। চাকরি থাকুক আর যাক, আজ যদি এই ক্যাম্পাসে মারামারি করতেই হয়, তবে রাজকে আর ওর চামচাদের এমন শিক্ষা দেব যে জীবনে কোনো সিকিউরিটির গায়ে হাত তোলার সাহস পাবে না। রাজ আমার থেকে মাত্র 3 হাত দূরে এসে থামলো। কি রে বাস্টার্ড, কল তো খুব ডায়লগ দিয়েছিলে না? আজ তোকে এই ক্যাম্পাসেই পুঁতে ফেলবো। বলেছিলাম না রাজ সাহেব, এক বাপের ছেলে হলে একা আসবেন, তা একা আসার সাহসটা হলো না তো। শেষমেশ পাড়ার টোকাইদের ধরে নিয়ে আসতে হলো। আমার কথা শুনে পেছনের একটা ছেলে লাঠি উঁচিয়ে আমার দিকে তেড়ে আসতে যাবে, তখন দিলাম লাথি। ছেলেটা কিছুটা পিছনে সরে গেল। ক্লাসরুমের বাইরে এমন চেঁচামেচির আওয়াজ শুনে অনেক স্টুডেন্ট বাইরে এলো, সাথে ইরা ম্যাম, নিচু ম্যাম আর তার ফ্রেন্ডরা। ইরা ম্যাম ওনার হুইল চেয়ারটা কিছুটা সামনে এনে রাজের দিকে তাকিয়ে বললেন, রাজ, এই নোংরামিগুলো বন্ধ করো। রাজ ইরা ম্যামের দিকে তাকিয়ে একটা কুৎসিত হাসি দিল। ও ভাবতে পারিনি ইরা ম্যাম এই অবস্থায় ওর সামনে এভাবে রুখে দাঁড়াবে। তুই এখনো এই সামান্য চাকরটার দালালি করছস? কালো আমার গায়ে হাত তুলেছে, আজ আমি ওর হড়বড় অস্ত রাখবো না। তুমি মাঝখানে কথা বলতে এসো না। ইরা ম্যামের ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেল। উনি হুইলচেয়ারের হাতলটা শক্ত করে ধরে বললেন, রাজ, মুখ সামলে কথা বলো। আকাশ আমার সিকিউরিটি। আর কাল কি হয়েছে না হয়েছে আমি সব দেখেছি। তুমি আগে ওর গায়ে হাত তুলেছ। নিজের যোগ্যতা নেই ফ্যামিলিকে মানানোর, এসেছো এখানে গায়ের জোর দেখাতে। দলবল নিয়ে এসেছিস মারামারি করতে। লুজার, লজ্জা করে না তোর? এখন এইসব নাটক শুরু করেছিস কেন? তুই আর তোর ফ্যামিলি তো বিয়ে ভেঙে দিয়েছিস। এবার আর তুমি নয়। ইরা ম্যাম সরাসরি তোর বলে সম্বোধন করলেন। কলেজের করিডোরে তখন বেশ ভালো রকম ভিড় জমে গেছে। চারপাশের স্টুডেন্টরা ফিস করছে। রাজের মতো একজন বড়লোকের ছেলের জন্য এটা বেশ অপমানজনক। পেছন থেকে রাজের একটা চামচা বলে উঠল, ল্যাংড়া মেয়ে শব্দটা শোনা মাত্রই আমার মাথার রাগ দপ করে জ্বলে উঠল। ইরা ম্যামের চোখ দিয়ে টপ করে জল পড়তে লাগলো। একটা মেয়ের শারীরিক অক্ষমতা নিয়ে এভাবে সবার সামনে অপমান! আমি আর 1 সেকেন্ডও দেরি করলাম না। যে ছেলেটা কথা বলছিল এক লাফে তার কলার চেপে ধরে সোজা দেওয়ালের সাথে আছাড় মারলাম। ও কিছু বুঝে ওঠার আগেই ওর পেটে একটা সজোরে ঘুষি বসালাম। ছেলেটা উপ করে মাটিতে বসে পড়ল। কাকে কি বলছিস হিসাব করে বলবি। রাজ আর ওর বাকি 3 বন্ধু এবার একসাথে আমার উপর চড়া হতে গেল। রাজ একটা লাঠি নিয়ে আমার মাথায় বাড়ি দিতে এসেছিল, কিন্তু আমি চট করে মাথা নিচু করে ওর হাতটা ধরে ফেললাম। হাতটা মোচড়ে দিতেই রাজ ব্যথায় চিৎকার করে লাঠিটা ফেলে দিল। সেই লাঠিটা কুড়িয়ে নিয়ে আমি ওর বাকি বন্ধুদের দিকে তাকালাম। আই, কে কত বড় বাপের বেটা দেখি! আমার এই রূপ দেখে বাকি 3 জন আর এগোনোর সাহস পেল না। তারা 2 পা পিছিয়ে গেল। রাজ তখন মাটিতে বসে নিজের হাত ধরে কোকাচ্ছে। ঠিক সে সময় করিডোরের ওপাশ থেকে চিল্লানি শোনা গেল, কি হচ্ছে এখানে? এই কি হচ্ছে? কলেজের প্রিন্সিপাল স্যার আর কয়েকজন প্রফেসর সিকিউরিটির গার্ডদের নিয়ে বাঁশি বাজাতে বাজাতে ছুটে আসছেন। রাজের বন্ধুরা বেগতিক দেখে মাটিতে পড়ে থাকা চামচাটাকে নিয়ে তুলে দৌড় দিল। রাজও কোনো মতে হাতটা চেপে ধরে ওখান থেকে কেটে পড়ল। যাওয়ার আগে আমার দিকে একটা খুনির দৃষ্টিতে তাকিয়ে গেল। প্রিন্সিপাল স্যার এসে আমাদের সামনে দাঁড়ালেন। কি ব্যাপার, কি হয়েছে? ইরা, কি হয়েছে? আমি লাঠিটা একপাশে ফেলে দিয়ে বললাম, দুঃখিত স্যার, কিছু বহিরাগত ছেলে ক্যাম্পাসে ঢুকে ম্যামকে ইপটিজিং করছিল এবং আমার উপর হামলা করেছিল। সেলফ ডিফেন্স ছাড়া উপায় ছিল না। আপনি সিসিটিভি ফুটেজ চেক করলে বুঝতে পারবেন। হ্যাঁ স্যার, রাজ বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে ইরা আর আকাশের ওপর হামলা করেছে। রাজের বাবার সাথে আমি কথা বলছি। আর আকাশ, তুমি ইরার খেয়াল রাখো। এই বলে উনি চলে গেলেন। করিডোরের ভিড় আস্তে আস্তে পাতলা হয়ে গেল। নিঝুম আর বাকিরা ক্লাসের ভিতরে চলে গেল। আমি ইরা ম্যামের সামনে গিয়ে দাঁড়ালাম। উনি তখনও চোখ মুছে সোজা তাকিয়ে আছেন। ম্যাম, ঠিক আছেন? ইরা ম্যাম আমার দিকে তাকালেন। ওনার চোখে এবার আর কালকের মতো
রাগ ছিল না, কেমন যেন একটা কৃতজ্ঞতা আর একই সাথে একরাশ কষ্ট লুকিয়ে ছিল। আপনি আপনি কাল আমাকে বলেছিলেন না, কাপুরুষের মতো যে চলে যায় সে ভালোবাসতে পারে না। আজ বুঝলাম আপনি ঠিকই বলেছিলেন। যে ছেলে সবার সামনে আমার এই অবস্থাকে নিয়ে তারই বন্ধুদের দিয়ে অপমান করাতে পারে সে কোনো দিন আমার ছিলই না। আর আপনাকে থ্যাঙ্কস। আমি একটু হেসে বললাম, আরে ম্যাম, এটা তো আমার ডিউটি। 25,000 টাকা বেতন আর 10,000 টাকা বোনাস কি এমনি এমনি দিচ্ছে চৌধুরী সাহেব? আমার মুখের বোনাস শব্দটা শুনে ইরা ম্যামের ঠোঁটের কোণে হালকা একটু হাসি ফুটে উঠল। দুদিনের মধ্যে ওনার মুখে এ প্রথম হাসি দেখলাম। উনি এমন গম্ভীর হয়ে থাকে যে মুখে তেমন হাসিই দেখা যায় না। কিন্তু আপনি বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলতে পারেন। লেখক হলে অনেক সুন্দর সুন্দর গল্প লিখতে পারতেন। কি যে বলেন না ম্যাম, পুরোপুরি তো মিথ্যা না, ওটা সেলফ ডিফেন্স হিসাবে একটু একটু করতে হয়। যদি গতকাল বাড়িয়ে না বলতাম তাহলে কি এই জব থাকতো? আপনার সামনে মিথ্যা বললাম, কিন্তু আপনি সত্যিটা জেনেও কিছু বলতে পারলেন না। আপনি অনেক বদমাইশ আর শয়তান আছেন। ওখানে কি বলতাম আমি? আপনি এমন কিছু বললেন যে আমি যদি কিছু বলতাম আব্বু উল্টো আমাকে রাগ দেখাতো আর চিৎকার চেঁচামেচি করতো। আমি তখন নিরুপায় ছিলাম, তাই চুপচাপ ছিলাম। ওনার কথা শুনে মৃদু হাসলাম। তারপর আবার ওনাকে ক্লাসে রেখে বাইরে এসে দাঁড়ালাম। এখন ম্যামের মাথা থেকে এরাজের ভূতটা নামলেই হয়। ওই বেয়াদবটা সব কিছু শেষ করে দিয়েও এখন এমন করছে কেন বুঝলাম না। আরে বেয়াদব, তুই যদি ভালোবেসে থাকিস তাহলে তোর ফ্যামিলিকে বোঝা। তুমি তা পারছো না আর এখানে এসে মারামারি করছো। সেই সব ছাড়ো, ওর কথা আর মনে করতে চাই না। আমার এমন অবস্থা নিয়ে ওর ফ্রেন্ড মজা করলো, তবুও কিছু বললো না, উল্টো। ক্লাস শেষ করে বাসায় ম্যাম পুরো রাস্তা একদম চুপচাপ ছিলেন। তবে এই নীরবতা কালকের মতো গম্ভীর বা রাগী ছিল না। উনি মাঝে মাঝে লুকিং ক্লাসের দিকে তাকাচ্ছিলেন, আর আমার চোখাচোখি হতেই উনি চোখ সরিয়ে নিচ্ছিলেন। বাসায় পৌঁছানোর পর ওনাকে ড্রয়িং রুমে রেখে যখন আমি চলে আসতে যাব, তখন ম্যাম পেছন থেকে ডাকলেন। আকাশ, একটু দাঁড়ান। ম্যামের কথা শুনে ঘুরে তাকালাম। জি ম্যাম, কিছু বলবেন? আপনার হাতটা কাটেনি তো? আমি নিজের হাতের দিকে তাকিয়ে একটু হেসে বললাম, না ম্যাম, আমি ঠিক আছি। আমার চামড়া বেশ শক্ত। ইন্টার পাস করেই এ বডি বিল্ড আপ এমনি এমনি করিনি। আমার কথা শুনে উনি হালকা একটু হাসলেন। তারপর বললেন, কালকে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আসলে রাজের অভাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই সব রাগ আপনার উপর ঝেড়েছি। আই এম সরি। বড়লোকের একমাত্র মেয়ে, তারপর আমার মতো একজন সাধারণ গার্ডের কাছে ক্ষমা চাচ্ছেন, এটা দেখে আমার বেশ অবাক হয়ে লাগলো। আর ঠিক আছে ম্যাম, ওটা আমি মনে রাখিনি। আপনি এখন গিয়ে রেস্ট নিন। পিছনে ঘুরে চলে আসি। বাইরে আসতেই চৌধুরী সাহেবের সাথে দেখা। উনি হয়তো অফিস থেকেই ফিরছিলেন। আমাকে দেখে ওনার গাড়ি থামালেন এবং কাজ নামিয়ে বললেন, কি খবর আকাশ? আজ কলেজে কোনো ঝামেলা হয়নি তো? সামান্য একটু হয়েছিল স্যার। রাজ সাহেব কিছু ছেলেপেলে নিয়ে এসেছিলেন, তবে সিচুয়েশন এখন কন্ট্রোলে। প্রিন্সিপাল স্যারও সব জানেন। চৌধুরী সাহেব একটু গম্ভীর হয়ে মাথা নাড়ালেন। তারপর বললেন, ভালো করেছো। রাজের বাবা আজ আমাকে ফোন দিয়েছিলেন, ওনার ছেলেকে নাকি কে মেরে হাসপাতালে পাঠিয়েছে সেই নালিশ করতে। আমি ওনাকে সাফ বলে দিয়েছি নিজের গুন্ডা ছেলেকে সামলান, নয়তো এরপরে আমি লিগ্যাল অ্যাকশন নেব। তুমি চিন্তা করো না আকাশ, আমি তোমার পাশে আছি। জি স্যার, থ্যাঙ্কস। চৌধুরী সাহেব ভিতরে চলে গেলেন আর আমি বিদায় নিয়ে বাসার দিকে রওনা হলাম। পরের কয়েকটা দিন বেশ শান্তিতেই কাটলো। কলেজের সেই ঘটনার পর রাজকে আর ক্যাম্পাসের আশেপাশে দেখা যায়নি। শুনলাম ও নাকি কয়েকদিনের জন্য শহরের বাইরে গেছে। এদিকে ইরা ম্যামের আচরণেও বেশ পরিবর্তন হয়েছে। কলেজে যাওয়ার পথে টুকটাক গল্প করেন, পড়াশোনার খোঁজ খবর নেন। একদিন বিকেলে ওনাকে একটা পার্কের পুকুর পাড়ে হুইল চেয়ারে নিয়ে বসে আছি। চারদিকে হালকা বাতাস, পরিবেশটা বেশ চমৎকার। ইরা ম্যাম হঠাৎ বললেন, আকাশ, আপনার কলেজ কবে থেকে খুলবে বললেন না যে? আর 1 মাস পর ম্যাম। ওই যে বললাম 2 মাসের জন্য সাসপেন্ড করে রেখেছে। তা সাসপেন্ড কেন করেছিল সেটা তো বলেননি। আমি একটু অস্বস্তিতে পড়ে মাথা চুলকালাম। আরে ম্যাম, ও কিছু না। কলেজের এক বড় ভাই আমার ফ্রেন্ডের সাথে ঝামেলা করেছিল। আমি জাস্ট মাঝখানে গিয়ে একটু একটু হাত চালিয়ে দিয়েছিলাম, তাই তো। ম্যাম হেসে ফেললেন। আপনার এই এক স্বভাব, মারপিট ছাড়া মনে হচ্ছে আর কোনো কাজ নেই। কথায় কথায় শুধু মারপিট।
আমি হাসতে হাসতে বললাম, এটাই ভালো পারি ম্যাম। আমাদের এই হাসি খুশির কথার মাঝেই হঠাৎ ম্যামের ফোনের রিংটোন বেজে উঠল। ম্যাম স্ক্রিনের দিকে তাকিয়েই ওনার মুখের হাসি উধাও হয়ে গেল। ওনার ফর্সা মুখটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি আর চোখে তাকালাম, স্ক্রিনে ভেসে উঠেছে একটা নাম, রাজ। হিরা ম্যাম ফোনটা ধরবেন কি ধরবেন না এদিকে হাত কাঁপছিলেন। আমি শান্ত গলায় বললাম, ম্যাম ফোনটা ধরুন। কেটে দিলে ও ভাববে আপনি এখনও ওনাকে ভয় পাচ্ছেন বা ওনার জন্য দুর্বল হয়ে আছেন। স্পিকারটা অন করুন, দেখি কি বলতে চাই। ম্যাম আমার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কলটা রিসিভ করলেন এবং স্পিকার অন করলেন। ওপাশ থেকে রাজের গলার আওয়াজ ভেসে এলো, তবে সেই চড়া বা অহংকারী গলা নয়, কেমন যেন ভাঙা গলা, মনে হচ্ছে মদ খেয়েছে। ইরা প্লিজ ফোনটা কেটো না। আই এম রিয়েলি সরি ইরা, আমি যা করেছি ভুল করেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না ইরা। আমার ফ্যামিলি যা খুশি বলো, আমি সব ছেড়ে তোমার কাছে চলে আসবো। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। রাজ কাঁদছে। ওপাশ থেকে ওনার বন্ধুদের হাসির শব্দও হালকা শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে রাজ হয়তো বন্ধুদের সাথে বাজি ধরেছে অথবা কোনো নতুন চাল চালছে। ইরা ম্যাম ফোনটা শক্ত করে আমার দিকে তাকালেন। ওনার চোখে এখন আর কোনো কান্না নেই, আছে তীব্র ঘৃণা। ইরা ম্যাম ফোনের স্পিকারে মুখ এনে একদম ঠান্ডা গলায় বললেন, রাজ, তোমার নাটক করা শেষ হয়েছে? ইরা তুমি এটা কি বলছো? আমি নাটক করছি না, আমি সত্যি তোমাকে খুব মিস করছি। আমি ওই গার্ডের কাছে মার খাওয়ার পর থেকে ঘুমাতে পারছি না। ঘুম তো তোমারও হওয়ার কথা না। যে কাপুরুষ অসহায়ত্বের সুযোগ নিয়ে রিলেশন ভেঙে দেয়, আমার নিজের ইগো শান্ত করতে বাইরে থেকে গুন্ডা ভাড়া করে আনে, তার চোখে ঘুম মানায় না। আর শোনো রাজ, বন্ধুদের সাথে বসে মদ খেয়ে আমাকে ফোন দিয়েছো ভালো কথা, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমার বন্ধুদের হাসির শব্দটা বন্ধ করতে ভুলে গেছো। বাজিটা কত টাকা ধরেছো রাজ? 5,000 নাকি 10,000? ইরা আসলে ওরকম কিছু না, তুমি ভুল বুঝছো। কিছু দূরের লোকজন বসে আছে, তারাই হাসাহাসি করছে। মুখ বন্ধ করো রাজ। আজকে তোমাকে একটা শেষ কথা বলে দিই। যখন আমার পা দুটো ভেঙেছিল, আমি ভেবেছিলাম আমার পৃথিবী শেষ, কিন্তু তোমার মতো একটা আবর্জনা আমার জীবন থেকে দূর হওয়ায় আমি এখন বুঝতে পারছি যা হয়েছে আমার ভালোর জন্যই হয়েছে। আজ থেকে আর কোনো দিন আমাকে ফোন দেওয়ার সাহস করবে না। যদি করো তবে এবার আর আমার গার্ড তোমাকে মারবে না, আমার আব্বু তোমাকে সোজা জেলের ভাত খাওয়াবে। গুড বাই। কথাটা শেষ করেই ম্যাম খট করে ফোনটা কেটে দিলেন। তারপর রাজের নাম্বারটা চিরকালের জন্য ব্লক লিস্টে ফেলে দিলেন। ফোনটা রেখে উনি একটা লম্বা শ্বাস নিলেন। আমি ওনার দিকে তাকিয়ে একটা চওড়া হাসি দিয়ে বললাম, বা ম্যাম একেবারে ফাটিয়ে দিয়েছেন। রাজের যা একটু আধটু ইগো বাকি ছিল, ওটা আজ পুরো মাটির সাথে মিশে গেছে। সব আপনার জন্য আকাশ। আপনি পাশে থেকে সাহস না দিলে হয়তো আজকেও আমি ওর কথা শুনে বোকার মতো কেঁদে ভাসাতাম। অ্যাক্সিডেন্টের পর আমি নিজেকে ইউজলেস ভাবতে শুরু করেছিলাম। ভেবেছিলাম যে হয়তো আরে ম্যাম, আমি তো আগেই বলেছি আপনি জাস্ট কয়েক মাস পর সুস্থ হয়ে যাবেন, কিন্তু রাজের মনের পঙ্গুত্ব ওটা সারা জীবনের জন্যও সারাতে পারবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। পুকুরের পানিতে আকাশের শেষ বিকেলের লালচে আলোটা দারুণ দেখাচ্ছিল। আমি ওনার হুইল চেয়ারটা ধরে বললাম, চলুন ম্যাম, এবার বাসায় ফিরতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখি ভাইয়া আর তার গার্লফ্রেন্ড এখন পার্কে আসছে। চোখাচোখি হতেই থতমত খেয়ে গেল, সেটা তার ফেস দেখেই বুঝতে পারছি। পাশাপাশি আসতেই বললাম, বুঝলেন ম্যাম, মনে হচ্ছে কেউ একজন তার আম্মুর কাছে আজকে অনেক মায়ের খাবে। কেন? কে মায়ের খাবে? আপনি আবার কাকে মারবেন? আরে আমি না, ওই ছেলেকে তার আম্মু মারবে। আমি গিয়ে সব কিছু বলে দেব। পিছন থেকে কেউ শার্ট টেনে ধরলো। দাঁড়িয়ে গিয়ে পিছনে ঘুরে বললাম, হ্যাঁ জি বলুন। আমি আবার কি বলবো? আপনাকে নয় ম্যাম, পিছন থেকে কেউ আমার শার্ট টেনে ধরেছে। কি হলো? এমনভাবে দাঁড়িয়ে গেলে কেন? আর এই ছেলেকে এমনভাবে ধরে রেখেছো কেন? কি বললো শোনো নাই? বাসায় বলে দিবে। কে কি বলবে? কেন বলবে? আমার মার খাওয়ার পরে ভয়ে পাগল টাগল হয়ে গেল নাকি? একে তো দেরি করে এলো, তার উপর আবার এখানে নাটক শুরু করলো। চলো বলছি। মানুষ নষ্ট হয়ে গেছে, এই সময় কেউ পার্কে আসে? এই ছেলে, আমাদের নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। তোমরা যাচ্ছ যাও, আমরা কি করব না করব দেখতে বলেছি। আমি তো কিছুই বলিনি মিস। আপনার বয়ফ্রেন্ড আমার শার্ট টেনে ধরে দাঁড় করিয়ে দিল। আমি তো শুধু পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর প্রথম দেখাতেই কাউকে তুমি বলতে নেই।
আপনি করে বলতে হয়, বুঝেছেন? আমাকে ম্যানার শেখাতে হবে না। আপনি যাচ্ছিলেন যান। জি, অবশ্যই। হুইল চেয়ার ধরে ঘুরিয়ে বললাম, যেন পিঠে কুলা বেঁধে যাই। কিছু দূরে আসার পর ম্যাম বললেন, আপনি কি ওই ছেলেকে চেনেন? আমার বড় ভাই, আর ওটা তার গার্লফ্রেন্ড। বাসায় ভাইয়ার বিয়ের কথা উঠেছিল, তখন ভাইয়া গার্লফ্রেন্ডের কথা বলে, কিন্তু আমার সব জানিয়ে দিই যে ওই মেয়েকে পছন্দ করবে না, না দেখেই বলে। আম্মু বলে সে পছন্দ করে বিয়ে দিবে। ভাইয়া রাজি করাতে চেষ্টা করছে, কিন্তু আম্মু রাজি হচ্ছে না। ও আচ্ছা, তাই ভয় দেখানোর জন্য এমন বললেন? মুখটা কেমন ফাটা বেলুনের মতো চুপসে গেছে বেচারা। ছেলেটা কে ছিল? তুমি তাকে ওভাবে ধরলে কেন? তোমার না হওয়া একমাত্র দেবর, আমার ছোট ভাই। হ্যাঁ, তুমি আগে বলনি কেন? আমাকে বলতে সুযোগ দিয়েছো, তুমি তো তখন থেকে বলে যাচ্ছ। হ্যাঁ, এখন সব দোষ আমার। সত্যি, বাসায় বলে দিবা না তো? এর বিশ্বাস নেই, আর কিভাবে ভয় দেখিয়ে গেল শুনলে না? সত্যি সত্যি বলে দিলে আম্মু আমাকে অনেক পিটাবে। ভাবতেই তো আমার পিঠ এখন থেকেই ব্যথা শুরু করেছে। দৌড় দিয়ে ধরো, দৌড় দাও। ভাইয়া দৌড় দেই। দেখছেন কেমন গার্লফ্রেন্ডের গোলাম, যা বলছে তাই করছে। যখন বের হতে যাব তখন ভাইয়া সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে হাঁপাচ্ছে। কী হলো, এমনভাবে হাঁপাচ্ছ কেন? কুত্তায় তাড়া করলো না কুত্তি? মনে হয় কুত্তি তাড়া করেছে। ভাই, আমার বাসায় কিছু বলিস না। কে আপনি ভাই? আমি কি আপনাকে চিনি? পকেট থেকে টাকা বের করে চোখের সামনে ধরে এপাশ থেকে ওপাশ করছে। টাকা নিয়ে বললাম, আরে ভাইয়া তুমি! আমি সব কিছু ভুলে গেছি। আমি যে পার্কে এসেছিলাম এটাই ভুলে গেছি। তোমাদের দেখবো এটা তো অনেক দূরের কথা। শুধু শুধু আমার 500 টাকা চলে গেল। বলছি টাকাটা দে না, বাসায় গিয়ে নিয়ে নিবি। কান্নাকাটি না করে সরো। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছো? শুধু এটা নিয়ে নাকি? আজকের রেস্টুরেন্টের খরচ তোমার গার্লফ্রেন্ড দিবে। সরো তুমি। পাশ কাটিয়ে চলে আসলাম। এমনভাবে লুটে নিলেন? আপনি তো বেশ শয়তান ছেলে। দেখতে দেখতে 7টা মাস কেটে গেল। উনি এখন সুস্থ। এই 7 মাসে অনেক কিছুই বদলে গেছে। ইরা ম্যামের পায়ের প্লাস্টার অনেক আগে কেটে ফেলা হয়েছে। নিয়মিত ফিজিওথেরাপি আর নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে উনি এখন হুইল চেয়ার ছেড়ে নিজের পায়ে স্বাবলম্বী হয়ে হাঁটতে পারেন। শুধু তাই নয়, অনার্সের ফাইনাল পরীক্ষা শেষ করেই উনি ওনার আব্বুর ব্যবসায়িক সাম্রাজ্যে পা রেখেছেন। চৌধুরী সাহেব ওনাকে নিজের অফিসের বড় একটা দায়িত্ব দিয়ে বসিয়ে দিয়েছেন ডিরেক্টরের চেয়ারে। আর আমি পড়ালেখা টুকটাক করে চলছে। ক্লাসের কথা বাদ হয়ে দিলাম। সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম। আমি গাড়ি নিয়ে চৌধুরী ভিলার সামনে দাঁড়িয়ে আছি। পরনে আমার কলেজের আইডি কার্ড আর সাধারণ একটা জ্যাকেট। কিছুক্ষণ পরেই বাড়ির সদর দরজা খুলে গেল। ব্লেজার আর ফর্মাল ট্রাউজার্স পরা ইরা ম্যাম খটখট করে হাই হুইল জুতা পায়ে দিয়ে বেরিয়ে এলেন। ওনাকে এখন আর সেই হুইল চেয়ারের বসে থাকা অসহায় মেয়েটার মতো দেখায় না। গাড়ির দরজা খুলে দিতেই উনি ভিতরে বসলেন। আমি ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিতেই উনি আর চোখে আমার দিকে তাকিয়ে ওনার চশমাটার নাকের উপর ঠিক করলেন। কি মিস্টার আকাশ, আজকেও লেট? আপনার কলেজের ক্লাস কয়টায়? ক্লাস শুরু হতে দেরি আছে ম্যাম। আজকে তো রেজাল্ট দিতে যাব, আর আমি একদম টাইমলি এসেছি। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে 10 মিনিট বেশি লাগিয়েছেন। কি এত বড় সাহস! বসের নামে মিথ্যে অপবাদ! ইরা ম্যাম ওনার ফাইলটা দিয়ে আমার সিটের পিছনে আলতো করে একটা বাড়ি দিলেন। আমি ঠিক 8:25-এ রেডি ছিলাম, কিন্তু আপনি দেরি করে আসলেন। আচ্ছা বাবা, আচ্ছা, সরি, আমি দেরি করেছি। এবার শান্তি। এত বড় ফাইল, আজকে কোনো মিটিং আছে নাকি ম্যাডাম? অনেক কাজ আজ, একটা নতুন প্রজেক্টের মিটিং আছে। উফ, ভাবলেই নার্ভাস লাগছে। ইরা ম্যাম একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে হেলান দিলেন। ওনার চুলে হালকা সুগন্ধি, যা পুরো গাড়ির পরিবেশটাকে কেমন যেন চঞ্চল করে তুলেছে। নার্ভাস হওয়ার কী আছে ম্যাম? আপনি চৌধুরী সাহেবের মেয়ে। তা ঠিক বলেছেন। আচ্ছা আকাশ, আজ বিকেলে অফিস থেকে ফেরার সময় আমাকে একটু লাইব্রেরিতে নিয়ে যাবেন? কিছু বিজনেস ম্যানেজমেন্টের বই কিনতে হবে। যাব ম্যাম, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? লাইব্রেরি থেকে ফেরার পথে ওই লেকের ধারের টং দোকান থেকে আপনাকে 1 কাপ মালাই চা খাওয়াতে হবে। এই শীতের বিকেলে লাইব্রেরি নিয়ে যাওয়া আসার পারিশ্রমিক ওটাই। ইরা ম্যাম খিলখিল করে হেসে উঠলেন। ওনার এই হাসিটা শুনলে বুকের ভিতর কেমন যেন একটা দোলা দেই। উনি বললেন, আচ্ছা বাবা, ডিল।
আপনাকে মালাই চাও খাওয়াবো, সাথে 2টো পেঁয়াজও ফ্রিতে দিব। খুশি? একদম 100-তে 100 খুশি ম্যাম। অফিসের সামনে গাড়ি থামাতেই ইরা ম্যাম নেমে দাঁড়ালেন। ভিতরে যাওয়ার আগেই ওনার হাত ব্যাগ থেকে একটা ছোট ক্যাডবেরি চকলেট বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন। এটা কি ম্যাম? আজকে আপনার ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা না? ভালো মার্কস পেলে ওটা অ্যাডভান্স ট্রিট, আর খারাপ পেলে মাথা ঠান্ডা করার ওষুধ। মাশাল্লাহ, পড়াশোনা তো ঠিকমতো করেননি, রেজাল্ট ভালো হবার কোনো চান্সই নেই। ম্যাম চোখ টিপে মিষ্টি একটা হাসি দিয়ে অফিসিয়াল লিফটের দিকে হেঁটে চলে গেলেন। আমি হাতের চকলেটটার দিকে তাকিয়ে মনে মনে হাসলাম। এই মেয়েটার মুড সুইং বোঝা সত্যি কঠিন, তবে ওনার এই ছোট ছোট কেয়ারিং স্বভাবগুলো আমার ভীষণ ভালো লাগে। তারপর গাড়ি নিয়ে আমার কলেজের দিকে রওনা দিলাম। এখন আর আমি ওনার ফুল টাইম বডিগার্ড নই, কিন্তু ইরা ম্যামের নিজস্ব আবদারে তার গাড়ির ড্রাইভার বানিয়ে রেখে দিয়েছে। সকালে ওনাকে অফিসে ড্রপ করাও আর বিকেলে অফিস থেকে বাসায় নিয়ে আসার দায়িত্বটা এখন আমারই। এটা এখন আমার পার্ট টাইম জব। একটু পরে কলেজে চলে আসি। শাহালা, পরের গাড়ি নিয়ে এমন ভাব নিচ্ছিস, মনে হচ্ছে গাড়িটা তোর। ধরতে গেলে আমারই, আমার কাছে গাড়ি আছে মানে আমারই গাড়ি। তোর ম্যাডামকে পটিয়ে নে, পটিয়ে বিয়ে করে নে, তাহলে তো তোরই সব কিছু। ধুরহালা, আমার যোগ্যতার ভিতরে কিছু করতে বল। এটা স্বপ্নে দেখাও আমার যোগ্যতার বাইরে, আর তুই এসব বলে আমার কান ভারী করিস না। ওই দেখ সিনথিয়া। তোর ক্রাশ, গিয়ে কথা বল। গিয়ে শুধু শুধু রিজেক্ট হয়ে লাভ আছে? পরীক্ষার শেষ দিন কথা বলতে গেলাম, কিন্তু এড়িয়ে গেল। কি আর বলবো, আরে সিঙ্গেল মানুষ আমরা, একজন পাত্তা না দিলে অন্যজনের দরজায় গিয়ে কড়া নাড়ব। কথা সত্য, যতদিন সিঙ্গেল ততদিন এটা আমার ওটা আমার সব আমার। গতকাল সবাই পরীক্ষার রেজাল্ট দেখেছে, কিন্তু আমরা এমন স্টুডেন্ট যে পরীক্ষার রেজাল্ট দেখিনি। আজকে কলেজে এসে দেখছি। চল রেজাল্ট দেখি, কত পেলাম, পাস হলো না ফেল। দুজনের নোটিশ বোর্ডের কাছে এসে রেজাল্ট দেখতে শুরু করি। নে ভাই, 3rd ক্লাস হয়েছে। বাপরে, তোর তো রেজাল্ট ভালো হবে। 2nd ক্লাস হয়েছে। ধরে দিলাম কয়েকটা মায়ের। শালা, তুই না প্রতিদিন বলতি পরীক্ষা ভালো হয়নি? শালা, তুই তো বিশ্বাসের অযোগ্য, তুই মিথ্যেবাদী, তুই বেঈমান। আব্বে স্যার, লাগছে তো। শ্রাবণকে ছেড়ে বললাম, দিলি তো ধোকাও। তোকে এত বললাম যে একটু দেখাও, কিন্তু তুই কী বলতি? লিখতে পারিস না, বন্ধু চেনা যায় পরীক্ষার হলে। তোকে পড়তে বারণ করেছিলাম যে, দূরে গিয়ে মর শালা। ওর দিকে এগিয়ে যেতে দৌড় দিল শালা। বিকেলে, বুঝলেন ম্যাম, বন্ধু চিনতে চাইলে পরীক্ষার রেজাল্টের দিন চিনবেন। শালারা সব কয়টা ধোকাবাজ। পরীক্ষার দিন জিজ্ঞেস করলাম, কিরে কিছু পারছিস? উত্তর দিল পারে না, কিন্তু আজকে দেখি কারো 1st ক্লাস আর কারো 2nd ক্লাস। আমার কথা শুনে ম্যাম হাসতে শুরু করলেন। তোমার রেজাল্ট কত? জি ম্যাম, 3rd ক্লাস। পড়াশোনা না করলে তো এমনই রেজাল্ট হবে। আমি তো ভেবেছিলাম তুমি ফেল করবে। আমি তো মনে মনে ভেবেছিলাম যে তোমাকে হয়তো সান্ত্বনা দিতে হবে। আরে না ম্যাম, পাস হয়ে যাবে এটা শিওর ছিলাম, কারণ এখন পর্যন্ত কোনো পরীক্ষায় ফেল করিনি। এটা আমার রেকর্ড। স্টুডেন্ট খারাপ হতে পারি, কিন্তু এত খারাপ না। তাই না? এখন থেকে ভালো রেজাল্ট করতে হবে, বুঝেছো? এই দেখেন, তুমি করে বলে দিয়েছি। এটা কোনো সমস্যা হলো ম্যাম? হয় আপনি তুমি বলেন, অথবা আপনি বলেন, আমার কোনো আপত্তি নেই। বিষয়টা কি বলা যাবে? আমিও একটু শুনি যে কোন বিষয়টা আপনাকে এত খুশি করছে। না, সেরকম কিছু না, পিচ্চিকালের কথা মনে হলো। ম্যাম আর কিছু বললেন না, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে গাড়ি রেখে একটু হেঁটে লাইব্রেরি এলাম। লাইব্রেরিয়ানকে ম্যাম বইয়ের কথা বলতেই বই বের করে নিয়ে আসলেন। পিছন থেকে কেউ মাথায় টোকা দিল। ঘাট ঘুরিয়ে দেখি শ্রাবণ। তুই কি করিস রে? কার সাথে এসেছিস? সাহেবের সাথে। কিরে, এইটা কি তোর ম্যাডাম? তোরা কি জন্য এসেছিস বুঝলাম না, কারণ তো অবশ্যই আছে। সাহেব 1st ক্লাস পেয়েছে না, তার জন্য ট্রিট। হ্যাঁ, তাহলে আমার ভাগ কোথায়? দাঁড়া, ও শুধু আমার সামনে পড়ুক না, আমি ওর আন্ডা ফাটাবো। আমাকে ছেড়ে ট্রিট? ওই দেখ, তোর গার্লফ্রেন্ড, না মানে ক্রাশ, সেও তো 1st ক্লাস পেয়েছে। আকাশ, তোমার ক্রাশ আছে কখনো বলনি তো? না ম্যাম, তেমন কিছু না। আর কি বলবো বলেন? তাই না? লাইব্রেরি থেকে বের হও, তারপর দেখাচ্ছি মজা। এত বড় একটা কথা তুমি আমার থেকে লুকিয়ে গেলে। শুধু তাই না, কিছুদিন ওর পিছু পিছু ঘুরছেন। না মানে বিষয়টা এমন যে, আর আমি মুচকি মুচকি হাসছে।
ওর দিকে তেড়ে যেতে দৌড় দিল। মনে মনে বললাম, তোকে কি আর পাবো না নাকি? বই কিনা শেষ করে লাইব্রেরি থেকে বেরিয়ে এলাম। এসে গাড়িতে চুপচাপ বসলেন। মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত। ওনার আবার কি হলো? আমি কিছু বললাম না। ম্যাম, বাসায় যাবেন না কোথায়? কেন, তুমি না মালাই চা খাবে আর পেঁয়াজু খাবে? চলো লেকে পারে। জি। কিছুক্ষণ পরে লেকের পাড়ে চলে আসি। সারা রাস্তা উনি চুপচাপ ছিলেন। কী নিয়ে এত চিন্তিত বুঝলাম না। এসে গাড়ি সাইড করে নেমে চেয়ারে এসে বসলাম। ম্যাম, মনে হচ্ছে গভীর চিন্তায় মগ্ন। কোনো কিছু কি হয়েছে? এখনই মনে হচ্ছে কুয়াশা পড়তে শুরু করেছে। ও বাবা, কি বাতাস! ঠান্ডা লাগে তো। বাব্বা, আমার কথা দেখি এড়িয়ে যাচ্ছে। থাক, আর প্রশ্ন করার প্রয়োজন নেই। ম্যাম, আপনি পেঁয়াজু খাবেন না? না, তুমি খাও। বাইরের ভাজা পোড়া খাই না। এইসব দোকানে ভালো তেল ইউজ করে না। যত খুশি তুমি খাও। আচ্ছা, যখন খাবেন না তখন আর কি বলবো। আঙ্কেল, 2টা মালাই চা দেন। আমার দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বললেন, তুমি তো খাও তাই না? তোমার খেয়ে অভ্যাস আছে, খাও। বারণ করছো কেন? আমি খাবো, আপনি দেখবেন এটা কেমন দেখায় না ম্যাম। শুধু চা খাই, পেঁয়াজও প্রয়োজন নেই। ম্যাম ফোন বের করে দেখতে শুরু করলেন। কিছুক্ষণ পরে 2টা চা দিল। চা খেতে খেতে লেকের দিকে তাকাচ্ছি আর চুমুক দিচ্ছি। ম্যামের দিকে তাকাতেই দেখি আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই নামিয়ে চায়ে চুমুক দিলেন। কিছু কি হয়েছে ম্যাম? মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে গভীর চিন্তিত। অফিসে কোনো কিছু হয়েছে? মনে হচ্ছে খুব টেনশনে আছেন। না, এটাই ভাবছি। তুমি আমাকে সব কথাই বলো, কিন্তু তুমি যে কাউকে পছন্দ করো এটা বলনি কেন? এটা আমার থেকে কেন এড়িয়ে গেলে? আমি কি তোমাকে কিছু বলতাম না কিছু করতাম? তোমার এটাই অনেক কষ্ট পেলাম। এটাই কষ্টকর কি আছে ম্যাম? এটা কোনো বড় বিষয় নয় যে এটা নিয়ে আপনি টেনশন করবেন। আর বলা হয়নি কারণ কখনো কিছু জিজ্ঞেস করেননি। বুদ্ধু, হাতের মতো যদি মাথাও ফার্স্ট চলতো। কি যে বলেন না ম্যাম, মাথা কি এমনি এমনি চলতে পারে? পা যদি নিয়ে যাই তবে ও চলতে পারবে, না হলে এমনভাবে চুপচাপ বসে থাকতো। এখন যেমনভাবে এক জায়গায় স্থির হয়ে আছে। সত্যি তুমি একটা বুদ্ধু। তো তুমি কতদিন ধরে এই মেয়েকে পছন্দ করো? অনেক দিন ধরে, কিন্তু অনেক অ্যাটিটিউড, পাত্তাই দেয় না। একটু অহংকারীও বলতে পারেন। ও আচ্ছা, তাহলে তো ভালোই। মেয়েরা এত সহজে পাত্তা দিয়ে দিবে নাকি? তার জন্য তো আর পিছু ঘুরি না। বারবার গিয়ে অপমানিত হওয়ার ইচ্ছে নেই। আর এতটাই ছেঁচড়া না যে তার পিছনে ঘুরতেই থাকবো। মেয়ের অভাব পড়েছে নাকি? একজন পাত্তা না দিলে অন্যজনের কাছে যাব। আর যদি সবাই রিজেক্ট করতে থাকে তাহলে সিঙ্গলই থাকবো। হ্যাঁ, তা তো বলবেই, কারণ কেউ তো পাত্তা দিচ্ছে না। আব্বু আবারও আমার জন্য ছেলে খুঁজছে। কি যে করব! কেন ম্যাম, বিয়ে করে নেন। কতদিন ওই রাজের সঙ্গে থাকবেন? এতদিন থেকে মুভ অন করতে পারেননি? ওই বাস্টার্ডের কথা আমার সামনে বলবে না। ওই শান্তির ছেলেকে দুই চোখে সহ্য করতে পারি না। যখন চোখের সামনে পড়ে তখন ইচ্ছে করে ওর মাথাটা ফাটিয়ে দিই। ও আচ্ছা, তাহলে সমস্যা কোথায় ম্যাম? স্যার যখন ছেলে দেখছে তখন বিয়ে করে নেন। আমার মনে হয় না আপনার আর দেরি করা ঠিক হচ্ছে। বয়স তো 26 থেকে 27 হয়ে গেল। না কেউ আছে? কেউ আছে কিনা জানি না, তবে একজনকে আমার বেশ পছন্দ। সেই ছেলে আমাকে পছন্দ করে কিনা তা জানি না। ওই ছেলেকে বলে দেন, হয়তো সেই ছেলেও আপনাকে পছন্দ করতে পারে। দেখা গেল বিয়ে হয়ে গেল, তারপর জানতে পারলেন ওই ছেলেও আপনাকে পছন্দ করে। তখন আপনার আফসোস হবে না? এই আফসোস রেখে লাভ আছে? ভালোবাসেন বা পছন্দ করেন, তখন বলে দেন। ম্যাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় করে তো, যদি ফিরিয়ে দেয়। কেন ফিরিয়ে দিবে শুনি? আপনি কত কিউট, সুন্দর, প্লাস টাকা পয়সাও আছে। তাহলে কেন ফিরিয়ে দিবে বলেন? রাজের বিষয়টা আলাদা ছিল, কারণ তখন আপনার সিচুয়েশন আলাদা ছিল। বুঝলাম, কিন্তু তুমি আবার রাজের নাম মুখে নিলে। যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। আহা, মুখ ফসকে বেরিয়ে গেছে। আর হবে না, সত্যি বলছি, আর হবে না। বলে তো দিব, কিন্তু যদি ফিরিয়ে দেয়? আপনার ইচ্ছে। তারপর চা খেয়ে ম্যাম বিল দিলেন। একটু পরে গাড়িতে বসে আছি। ম্যাম বাইরের দিকে তাকিয়ে আছে। কী নিয়ে এত টেনশন আল্লাহ ভালো জানেন। একটু পরে বাসায় চলে আসি। তারপর ওনাকে রেখে আমার বাসার দিকে রওনা দিলাম। সন্ধ্যায় আগামীকাল এক ছেলে তোমাকে দেখতে অফিসে যাবে। ছেলে তোমাকে পছন্দ করলেই বিয়া ফাইনাল, কারণ ছেলের ফ্যামিলি তোমাকে পছন্দ হয়েছে। আর আশা করি ছেলেকেও তোমার পছন্দ হবে। ছেলে দেখতে বেশ হ্যান্ডসাম এবং সুদর্শন। আমি একটা কথা বলবো।
বলো। আমি আমি একজনকে পছন্দ করি। পছন্দ আছে তো আগে বলনি কেন? ওদের কি বারণ করে দিব? ছেলে কি করে, কোথা থাকে, ওর ফ্যামিলি কি করে? ছেলেটা আকাশ, তাকে আমার ভীষণ পছন্দ। সে আমার স্টপ, হয়ে যাও ওখানেই। এই কথা যেন তোমার মুখে দ্বিতীয়বার না শুনি। তুমি কিভাবে এমন করতে পারো? একটা ড্রাইভার বডিগার্ডের জন্য ফিলিংস আসে। তোমার লজ্জা করলো না আমাকে এই কথা বলতে? তুমি ভুলে যেও না তোমার স্ট্যাটাস আর তার স্ট্যাটাস কি। আগামীকাল ওই ছেলে আসবে, এটা মাথায় যেন থাকে। জি, সত্যিই কি এটা লজ্জার বিষয়? আমি তো কোনো লজ্জার বিষয় খুঁজে পাচ্ছি না। ম্যাম মন খারাপ করে রুমে চলে যাই। পরের দিন সকালে ম্যামের বাসার সামনে হাজির। গাড়ি বের করে ওনার জন্য অপেক্ষা করছি। একটু পরে বেরিয়ে এলেন। দরজা খুলে দিতেই উঠে বসলেন। ওনার চোখ লাল হয়ে আছে। উনি কি ঘুমাননি, না কান্নাকাটি করেছে? আবার কার জন্য কান্নাকাটি করলো? গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করি। উনি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। ম্যাম, কিছু কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। বলতে যখন চাইছেন না তখন থাক। কিছুক্ষণ পরে অফিসে চলে আসি। এসে পার্কিং লটে গাড়ি পার্ক করে নেমে দরজা খুলে দিতেই নেমে চলে গেলেন। এমন আচরণ দেখে বেশ অবাক হলাম। কি এমন হলো আজকে? থাক, আর কি বলবো। ড্রাইভার হয়ে মালিককে এত প্রশ্ন করা সাধে না। হয়তো আছে কোনো বড় কারণ। গাড়ি রেখে আমিও চলে আসি। দুপুরের দিকে তোমাকে ওই ছেলের পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? ম্যাম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিলেন। শের ওনার কেবিন থেকে যেতেই কান্নায় ভেঙে পড়লেন। উনি যে শুধু পছন্দ করেন এমন নয়, উনি অনেক ভালোবাসেন, সেটা তার চোখের পানি বলে দিচ্ছে। বিকেলে ওনাকে নিয়ে বাসার দিকে যাচ্ছি। উনি চুপচাপ রয়েছেন। গাড়ি সাইড করো, তোমার সাথে কিছু কথা আছে। জি। গাড়ি সাইডে করতেই উনি নেমে গেল। আমিও নেমে যেতেই আমার সামনাসামনি এসে দাঁড়াই। না জানি আমি কি করেছি, আর উনি বা কী বলবেন। আমি এই বিয়ে করতে চাই না। আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই না। ওনার চোখের পানি দেখে বুকের ভেতর কেমন কেঁপে উঠল। কেন ম্যাম, ওই ছেলে কি দেখতে খারাপ? না, অনেক সুন্দর, কিন্তু ওই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি আকাশ। তুমি কখন কিভাবে আমার মনে জায়গা করে নিয়েছো আমি জানি না। ওনার কথা শুনে আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। এই মেয়ে বলে কি? কিন্তু ম্যাম, আপনার ফিলিংস আমি বুঝলেও আপনার আব্বু বুঝবে না, কোনোভাবেই বুঝবে না। আমাকে মাফ করবেন ম্যাম, আপনাকে আমার ফিরিয়ে দেওয়া লাগবে। আমি বামুন হয়ে চাঁদ ধরতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব নয়। তুমি তুমিও আমাকে ফিরিয়ে দিলে। কিছু করার নেই ম্যাম, আপনার আব্বু কোনোদিন মেনে নেবেন না। স্ট্যাটাস বলে কিছু আছে, যার সাথে আমার হবে না, আপনাদের সাথে আমার কখনোই যাবে না। শুধু শুধু জেদ করবেন না ম্যাম, বাস্তবতা আপনি ভালো করেই জানেন। আপনি আমার থেকে এসব বেশি বুঝেন। উনি কোনো উত্তর না দিয়ে গাড়ির ভিতরে গিয়ে বসলেন। আমি উঠে ড্রাইভ করতে শুরু করি। আমি এমন কিছু ধরতে চাই না যেটা ধরে রাখতে পারবো না। এইসব নাগালের বাইরে। এইসব তো আমাদের স্বপ্নে দেখাও অপরাধ। কিছুক্ষণ পরে চলে আসি। উনি বাইরের দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলেছেন। গাড়ি থেকে নামতে নামতে বললেন, আগামীকাল থেকে আর আসার প্রয়োজন নেই। নিজেকে সামলাতে পারবো না। তোমাকে চোখের সামনে দেখলে নিজের মনকে বোঝাতে পারবো না। জি ম্যাম, আমি এমনই ভাবছিলাম। উনি উত্তর না দিয়ে চলে গেলেন। আমি গাড়ি গ্যারেজে রেখে চাবি দিয়ে চলে এলাম। বাসায় চলে আসি। আমার মনটাও বড্ড খারাপ। আমার মনেও কেমন ব্যথা করছে। কিন্তু এসব নিয়ে চিন্তা ভাবনা করা বোকামি। কোথায় আমি আর কোথায় সে? বাসায় ফিরে খাটের উপর চুপচাপ শুয়ে রইলাম। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ম্যামের ওই রক্তাক্ত চোখের চাহনি আর শেষ কথাগুলো কানের কাছে বারবার বাজছে। আগামীকাল থেকে আর আসার প্রয়োজন নেই। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমি একজন সাধারণ ড্রাইভার আর বডিগার্ড, আর উনি চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে। আমাদের আকাশ পাতাল তফাৎ। কিন্তু মনকে বোঝানো কি এতই সহজ? আমি যদি কোনোভাবে আকাশে উঠেও যাই, তারপরেও চাঁদ ধরতে পারবো না। সে আরও উপরে উঠে যাবে। চোখের কোণ দিয়ে কখন যে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, নিচেও টের পেলাম না। পরের দিন সকালে আর অ্যালার্ম বাজলো না। রোজ যেখানে 7টার মধ্যে তৈরি হয়ে ওনার বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করতাম, আজ সেখানে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে অলস সময় কাটছে। এতদিনের চেনা রুটিনটা হঠাৎ এভাবে বদলে যাবে ভাবিনি।
আকাশ এখনো ওঠেনি। সিমি গিয়ে আকাশকে তুলতো, না হলে তখন উল্টো রাগ দেখাবে আর এসেই তাড়াহুড়ো করে না খেয়ে চলে যাবে। আমার কথা শুনে সিমি আমার রুমে আসে। এসে দেখে আমি জেগে। এই কুত্তা, তুই উঠবি না? কত বেজেছে সেই খেয়াল আছে? আমার কাজ নেই রে, ম্যাডামের বিয়ে, তাই আমার কাজ শেষ। ওনাদের আর ড্রাইভারের প্রয়োজন নেই, তাই আর কি। আচ্ছা বুঝলাম, তাহলে কি আর করবি, শুয়ে থাক। সিমি চলে গেল। আমি চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। আর কোনো দিন দেখা হবে না। মন হালকা করার জন্য কোথাও থেকে ঘুরে আসা যায়। কলেজ খুলতে তো আরও কয়েকদিন। এই কয়েকদিন ঘুরে নিই, কিছুটা হলেও ওইসব মনে পড়বে না। অথবা কাজ খুঁজি, কাজের মধ্যে ডুবে থাকলে এসব মনে পড়বে না। ভাইয়ার ওই জব শেষ, কারণ হলো যেই ম্যাডামের ড্রাইভারগিরি করতো তার বিয়ে, তাদের আর ড্রাইভারের প্রয়োজন নেই, তাই কাজও শেষ। ও আচ্ছা, সে ঠিক আছে, কিন্তু খাবে না। তোর বড় ভাই কোথায় রে? ওটাকে তো দেখতে পাচ্ছি না। এখনো বাইরে থেকে আসেনি, সেই তখন বাইরে গেছে, এখনো আসেনি। এদের আর কি বলবো, একজন ঘুমাচ্ছে আর একজন বাইরে। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে না? সিমি ওখান থেকে কেটে পড়ল, কারণ জানে আমরা দুই ভাইয়ের রাগ এখন তার উপর উঠাবে। কিছুক্ষণ বিছানায় এদিক ওদিক করে ওয়াশরুমে এলাম। আবার বিদেশ থেকে বেশ ভালো কিছুই মালকড়ি পাঠিয়েছে, তা দিয়ে একটা বাড়ি তৈরি করা হয়েছে। আর এখন তো দুই ভাইও ইনকাম করতে শিখেছি, তাই একটু একটু কিছু আছে, না মানে ভালোই আছে। সে যাই হোক, ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়ি। 4 দিন পর। ভেবেছো আমি বিয়েটা হতে দিব ইরা? তোমার বিয়ে আমি হতে দেব না। আজকে তোমার বিয়ে ভেঙে তবেই ছাড়বো। তুমি আমাকে চেনো না। ওই শয়তান চলে যায় ইরার হবুবরের কাছে। গিয়ে রাজ তার ফোন বের করে ইরার হবুবরের সামনে ফোন ধরে এবং বলতে থাকে, ছি 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 ভাই, আপনি এই মেয়েকে বিয়ে করবেন? ও আমার রিজেক্ট করা খাওয়া মাল। আপনার মতো লোকের রোজিতে কিভাবে এটা রোজবে? আমি হলাম তার আগের ফিয়ন্সে। আমার সাথে বিয়ে ভেঙে আপনার সাথে বিয়ে বসেছে। বর তো রেগে এখন বিয়ের স্টেজ থেকে উঠে গেছে। তারপর শুরু হলো কথা কাটাকাটি। তারপর একে একে সবাই জেনে গেল। বিষয়টা মুহূর্তের মধ্যেই পুরো প্যান্ডেলে ছড়িয়ে পড়ল। বর এখন এই বিয়ে করবে না। আধা ঘন্টা পরে, বরযাত্রী চলে গেছে, তোর বিয়ে ভেঙে গেছে। ভেঙে গেছে না, ভেঙে দেওয়া হয়েছে। কি? কেন? কে বিয়ে ভাঙলো? রাজ, তোদের মধ্যে কি ফিজিক্যালি হয়েছিল? মিথ্যা বলবি না। না, কিছু হয়নি, তবে কিছু এমন পিক ছিল যেগুলো আসলে। ওদের বিয়ে ভেঙে গেছে। আঙ্কেল পুলিশ ডেকেছিল, রাজকে পুলিশ ধরে নিয়ে গেল। একটা বিষয় ভুলে গেছি, এখন মনে যখন পড়লো তখন জিজ্ঞেস করে নি, তোর সো কল বডিগার্ড কোথায়? আমার হিরোকে তো দেখলাম না। মনে মনে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। নেই, ইনভাইট করা হয়নি। বুঝে গেছি, ইনভাইট করা হয়নি মানেই ঘাপলা আছে। তোকে প্রপোজ করেছিল না কি করেছে, যার জন্য কাজ থেকে বের করেছিস? প্রপোজের বিষয়টা উল্টো হয়েছে, তবে বিয়ে ভেঙে যাওয়াতে অনেক খুশি। এর জন্য রাজকে অসংখ্য ধন্যবাদ। কোনোদিন দেখা হলে চা খাবার অফার করব। মানে কিভাবে কি হলো শুনি? তোর বিয়ে ভেঙেছে, তোকে নিয়ে বাইরে কত কথা চলছে তুই জানিস? ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। আমি তো খুশি, কতটা খুশি তোকে বলে বোঝাতে পারবো না। বিষয়টা তুই এখনো বুঝতে পারছিস না। তোর উপর কত বড় একটা দাগ পড়েছে বুঝতে পারছিস? বিয়ে আসবে না, এসবের কথা শুনলে কেউ তোকে বিয়ে করতে চাইবে না। না হোক, কে বলেছে আমাকে বিয়ে করতেই হবে? করলাম না বিয়ে। এ তো দেখি আলাদা দুনিয়াতে ভেসে বেড়াচ্ছে। তোর এত খুশি হবার কারণ বুঝলাম না। এত সুন্দর একটা ছেলে হাতছাড়া হয়ে গেল। কত সুদর্শন আর স্মার্ট ছিল। কি মিস করলি তুই জানিস? কানের কাছে এমন ভ্যানম্যান না করে শর্ত তুই, তার থেকে বরং এসব গয়নাগাটি খুলতে সাহায্য কর। যা হয়েছে তা হয়ে গেছে, এগুলো নিয়ে ভেবে লাভ আছে? সামনে কি হবে সেটা নিয়ে ভাব। তুই তো দেখি আকাশের মতো ডায়লগ দেওয়া শুরু করেছিস। আকাশ তো কথায় কথায় এই ডায়লগ দিত। ও শালার কপালে প্রচুর দুঃখ আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কম অত্যাচার করেনি। সবাই একটু বাইরে যাও তো, আমি আমার মেয়ের সাথে একান্তে কিছু কথা বলতে চাই। চৌধুরী সাহেবের কথা শুনে সবাই বাইরে চলে গেল। চৌধুরী সাহেব ওনার মেয়ের কাছে এসে বলল, বিয়ে ভেঙে তো চলে গেল, ওদের এত বোঝাতে চেষ্টা করলাম কিন্তু শুনলো না।
বাইরের লোকজন কত কিছু বলছে। তোমার আম্মু রুমে বসে কান্না করছে। কাকে ছেড়ে কার মুখ বন্ধ করব বুঝতে পারছি না। আমি কি করব বুঝতে পারছি না। বিয়েটা হতে হতে ভেঙে গেল। কি বলতে এসেছেন সোজাসুজি বলুন, এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলার প্রয়োজন নেই। আকাশ কোথায়? আমি তো তোমাকে দাওয়াত দেওয়ার কথা বলেছিলাম, দাওয়াত দাওনি। প্রয়োজন মনে করিনি, কিন্তু এখন এই মুহূর্তে আকাশের কি প্রয়োজন পড়ল? আকাশকে দিয়ে কি কাজ? তুমি তার সাথে বিয়ের কথা বলেছিলে, তাই বলছিলাম আর কি। এই সব কিছু শোনার পর কেন আমাকে বিয়ে করবে? না আপনি তাকে আপনার সম্পত্তির লোভ দেখিয়ে বিয়ে করাতে রাজি করাবেন? আপনার কি তাকে লোভী মনে হয়? আর আপনার স্ট্যাটাস কোথায় গেল? এখন মনে হচ্ছে না সে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আর ড্রাইভার? তখন আত্মসম্মানে লাগতো, আর এখন লাগে না? তুমি যদি এমনভাবে বলো তাহলে বাইরের লোকজন কি বলবে? আকাশকে ফোন দিয়ে ডাকো। আমি পারবো না, আপনার প্রয়োজন আপনি ডাকুন। আচ্ছা, আমি ফোন দিয়ে ডাকছি। চুপচাপ বন্ধুদের সঙ্গে বসে আছি, ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি স্যার লেখা আছে। উনি আবার কি বলবেন? হয়তো যে কয়েকদিন কাজ করেছি তার টাকা দিবে, তাই রাখবেন। তাছাড়া আর কোনো কারণ তো দেখি না। ফোন রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন কোথায়? একটু আমাদের বাসায় আসবে? কেন স্যার? এই মাসের তো 5 দিন হয়েছিল। এই 5 দিনের কি টাকা নিব স্যার? তুমি একটু বেশি বোঝো। তোমাকে ডাকছি, তুমি আসো। যতটা সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করো। জি। ফোন কেটে দিলেন। উঠে বললাম, তোরা থাক, আমি বাসায় যাই। চৌধুরী সাহেব তার বাসায় ডাকলেন। তারপর ওখান থেকে বাসায় এসে চেঞ্জ করে 20 মিনিট পর চৌধুরী সাহেবের বাসার সামনে হাজির। বাসা সাজানো আর লোকজন, মানে ম্যামের আজকে বিয়ে। বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম। কয়েক মিনিট পর চৌধুরী সাহেবের সামনে বসে আছি। জি স্যার, বলুন। তুমি আমার মেয়েকে বিয়ে করবে? এই রাজের কারণে বিয়ে ভেঙে বরযাত্রী নিয়ে চলে গেছে। কী যে বলেন না স্যার, কিভাবে আপনার মেয়েকে বিয়ে করি? আর আমি কেন? আপনার চেনা জানা কত ছেলে আছে, আপনার বংশের কত ছেলে আছে। কারণ ইরা তোমাকে ভালোবাসে। তুমি আমার মেয়েকে বিয়ে করবে? রাজ এমন কিছু দেখিয়েছে যে পর তার যাত্রী নিয়ে চলে গেছে। কোনো পিক বা ভিডিও। বসে যে ম্যাম এসে ওনার বাবার পিছনে দাঁড়িয়েছে, আমার দিকে তাকিয়ে আছে। চৌধুরী সাহেব আমার মুখের দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষায় আছে। একটু চুপ থেকে বললাম, এত বড় সিদ্ধান্ত আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। কারণ আমার বাবা আছে, বড় ভাই আছে, আম্মু আছে। আমার গার্ডিয়ান ছাড়া কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নেব? আমার বড় ভাইয়ের এখনো বিয়ে হয়নি, আমি কিভাবে তার আগে বিয়ে করি? আপুর ফিরতে আরও 2 মাস। তাহলে তোমার কোনো আপত্তি নেই বলছো? তোমার পরিবারে কি আমি দেখছি। তোমার বাবা মায়ের নাম্বার দাও, আমি ওনাদের সাথে কথা বলছি। জি, নেন। তারপর ওনাকে নাম্বার দিয়ে বললাম, দেখুন তারা কি বলে। তারা যদি রাজি হয় তাহলে রাজি। তবে হ্যাঁ, এইসব ছবির বিষয়ে ভুলেও কিছু বলবেন না। পারলে সকল মেহমানকে বিদায় করে দেন। এখন তো প্রায় দুপুর, সবাইকে দুপুরে লাঞ্চ করিয়ে বিদায় করুন। আর এটা বলতে পারেন কেউ শয়তানি করে বিয়ে ভেঙে দিয়েছে। আর আপনাকে আমি কি বুদ্ধি দিচ্ছি? আপনি একজন বিজনেসম্যান, এগুলো ম্যানেজ করতে ভালো পারবেন। কোথায় কি বলতে হয় আপনি ভালোভাবেই জানেন। হুম, না হলে কি এত টাকা পয়সা ধন দৌলত হতো? চৌধুরী সাহেব উঠে চলে গেলেন। আমি চুপচাপ বসে, আর ম্যাম দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। না জানি মনে মনে কি ভাবছে আর কি খিচুড়ি পাকাচ্ছে। সবাই হয়তো ভাবছে আমি লোভে পড়ে বিয়ে করতে রাজি হয়েছি। ইশারা করে তার পেছনে যেতে বলল। উঠে সাথে সাথে ওনার রুমে এলাম। না জানি কি বলবে। তুমি রাজি হলে কেন? আমি কোনো উত্তর দিলাম না, ওনার দিকে তাকিয়ে আছি। দুজনের মধ্যে নীরবতা। একটু চুপ থেকে বললাম, কারণ আমি আপনাকে ভালোবাসি। এই 4 দিনে এটাই ফিল করতে পেরেছি। 4 দিন আগ পর্যন্ত বন্ধুই মনে করতাম, বন্ধু বলেই জানতাম। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। জি, বুঝেছি। সেদিন মনে হয় আপনার চোখে পোকা পড়েছিল, তাই কান্না করছিলেন। আর ওইগুলো মনে হয় আপনার চোখ দিয়ে পানির বদলে চোখের ঘাম বের হতো। রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওনার সামনে গিয়ে দাঁড়াতে মাথা তুলে আমার চোখের দিকে তাকালো। ভয় করছে না তোমার? এমনভাবে সামনে এসে দাঁড়িয়ে আছো কেন? সাহসের কথা নাই বলেন, এটা আমার সব সময় বেশি। শরীরের পুরোটাই কলিজা। তবে এটা ঠিক, এমনভাবে দাঁড়ানো উচিত নয়। মালিকের সামনে এমনভাবে গোলামের দাঁড়ানো ঠিক নয়। তার জন্য মাপ চেয়ে নেন, ক্ষমা করে দিচ্ছি।
তোমার থেকে আমি কত সিনিয়র তুমি জানো? তা জানি, কিন্তু এই সিনিয়র যখন জুনিয়রের সামনে দাঁড়িয়ে ছিল আর বাচ্চাদের মতো কেঁদে কেঁদে তার ভালোবাসা প্রকাশ করছিল, তখন বয়সের পার্থক্য দূর হয়ে গেছিল। পাশ কাটিয়ে আসতে যাবে, তখন বললাম, আমি কি বারণ করে দেব? বারণ করলে তোমার ছাল তুলে ডুগডুগি বাজাবো। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তার জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে। ম্যাম চলে গেলেন। আমিও পিছনে পিছনে চলে আসি। বুঝতে পারছি মনের ভিতরে আমার প্রতি অনেক অভিমান জমা হয়েছে। সিঁড়ি দিয়ে নামার সময় দেখি অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে। এসে সোফায় বসলাম। চৌধুরী সাহেব কয়েক মিনিট পর এলেন। এসে আমার কাছে এসে বললেন, তোমার বাবা বলছে দেশে না ফেরা পর্যন্ত কোনো ছেলের বিয়ে দেবেন না। তোমার আম্মুরও একই কথা। বললেন যে রিং পরিয়ে রাখতে পারি, কিন্তু বিয়ে ওনাদের বোঝাতেই পারলাম না। এখন কি করব বলো? আমি কিভাবে বলবো বলুন স্যার, আপনি ভালো জানেন। এখন সব কিছু আপনার কাছেই। যদি বলেন অন্য ছেলেকে দেখবেন তাহলে দেখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। না থাক, আবার কে ফোন দেয়? তোমার বাবা ফোন দিয়েছে, ওয়েট দেখি কি বলে। স্যার উঠে চলে গেল। একটু কথা বলে এসে বললেন, তোমার ভাইয়া আম্মু এবং তোমার ছোট বোন আসছে, আমি লোক পাঠাচ্ছি তাদের নিতে। অবশেষে তোমার আব্বু বুঝলেন এবং ওনাদের যেতে বললেন। উনি উঠে খুশি মনে চলে গেলেন। কিছুক্ষণ পরে আম্মু, ভাইয়া, ছোট বোন এলো। ভাইয়া অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। বেচারা, সে বড় কিন্তু বিয়ে হলো না। আমি ছোট হয়েও তার আগে বিয়ে করে নিব। আম্মু আর সিমিকে নিজমাপু ইরামামের কাছে নিয়ে গেল, আর ভাইয়া আমার কাছে এসে একটা পিঠের উপর কিল দিল। তুই কাজটা কি ঠিক করলি? আমার কি দোষ বলো? এমন অঘটন ঘটলে আমার কি করার আছে? খাইতো না, আব্বু আসলে তোমার হিলডে হয়ে যাবে। কিন্তু তোমার গার্লফ্রেন্ডকে পাওয়া কিনা সে জানি না, তবে আমাকে ঘুষ দিলে কিছু একটা করতে পারি। এটা নিয়েই তো টেনশনে আছি। সত্যি বলছিস, কিছু করে দিতে পারবি? মাশাল্লাহ, ভারী মিষ্টি তো। হ্যাঁ, কাঁটা চামচ দিয়ে কেটে কেটে খাওয়া যাবে না। এই আপুর পছন্দ ভালো নয়? এমন মেয়েকে বাসার বউ বানানো উচিত নয় আম্মু। যে তোমার ছেলের মতো গাধাকে পছন্দ করতে পারে সে কখনোই এই বাসার বউ হবার যোগ্য না। না আপু, আপনার পছন্দ খারাপ। কিভাবে এমন গাধাকে পছন্দ করে বিয়ে করতে পারেন? চুপ তুই, সব সময় 2 লাইন বেশি বকে। সিমির কথা শুনে সবাই হেসে দিয়েছে। প্রথমে তো ইরা ম্যাম ভয় পেয়ে গেছিল। কিছুক্ষণ পরে বিয়েটা সম্পূর্ণ হয়। এর মধ্যে সকল গেস্টকে খাইয়ে বিদায় করে দিয়েছে। শুধু শুধু খাবার নষ্ট করে তো লাভ নেই। এখন ওনাদের আত্মীয় স্বজনদের মধ্যে সবাই আছে। আম্মু ইরা ম্যামের আম্মুর সাথে থুড়ি এখন বউ আর শাশুড়ি হবে। আম্মু শাশুড়ির সঙ্গে কি নিয়ে যেন কথা বলছে আর হাসাহাসি করছে। মনে অনেক ব্যথা, ঔষধ দিব কোথায়? তুই কিভাবে এমন করতে পারলি? আমার আগে কেন বিয়ে করলি? ভাইয়ের কাঁধে হাত রেখে আসলাম। দূর, টেনশন নিচ্ছ কেন? আম্মু তো বলেই দিয়েছে আব্বু 2 মাস পর দেশে আসলেই তোমার বিয়ের ব্যবস্থা করবে। কিছুক্ষণ পরে চৌধুরী সাহেব আমাদের দিকে এগিয়ে এলেন। ওনার মুখে এখন মস্ত বড় একটা স্বস্তির ছাপ। এসে বললেন, আকাশ, তোমাদের থাকার ব্যবস্থা আমি এখানে করে দিচ্ছি। এত বড় বাড়ি, ইরাও একা। মাফ করবেন স্যার, বিয়েটা পরিস্থিতির কারণে আজ তড়িঘড়ি করে এখানে হতে পেরেছে। কিন্তু ইরা এখন আমাদের বাড়ির বউ। আমার আম্মু আর ভাইয়া এসেছেন। ওনারা ওকে বরণ করে আমাদের মধ্যবিত্ত ঘরে নিয়ে যাবেন। আপনার স্ট্যাটাসের সাথে আমাদের হয়তো মিলবে না, কিন্তু আমার স্ত্রীর দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার আছে। আমার কথা শুনে চৌধুরী সাহেব একটু দমে গেলেন। ওনার মুখের কোণে হাসি ফুটে উঠল। তারপর উনি মাথা নেড়ে সম্মতি দিলেন। ইরা গয়নাগাটি আর ভারী লেহেঙ্গা সামলাতে সামলাতে আমাদের দিকে আসছিল। নিজুম আপু আর সিমি ওকে ধরে রেখেছে। সিমি তো দেখি ইতিমধ্যেই নতুন ভবিষ্যতে দল পাকিয়ে ফেলেছে। ভাবি, তুমি একদম চিন্তা করো না। এই গাধা ভাইয়াটা যদি তোমাকে কখনো জ্বালানোর চেষ্টা করে, জাস্ট আমাকে একবার বলবা, পিঠের ছাল আমি একাই তুলে দেব। কিন্তু আমি যতটুকু জানি তুমি তার কাছে মার খেয়ে কান্না করো। কেন কাঁদি? একদিন মার খেয়ে দেখবেন, তবেই বুঝতে পারবেন কুত্তার হাত না হাতুড়ি আল্লাহই ভালো জানে। তাই? তাহলে তো তুমি না, আমার তোমাকে প্রোটেকশন দেওয়া লাগবে। তারপর দুজনে একসাথে মার খাস। রাজকে কিভাবে ধোলাই দিয়েছিল ভুলে গেছিস? ইরা নিজুম আপুর কথাই একটু হেসে আমার দিকে তাকালো। সেই রাগী চোখের পেছনে
একটা অদ্ভুত মায়া লুকিয়ে আছে। তবে মুখের উপর থেকে অভিমানের পর্দাটা এখনও সরেনি। বিদায়ের সময় ঘনিয়ে এলো। চৌধুরী সাহেব ওনার মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। যে বাবা কদিন আগেও আমাকে ড্রাইভার বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, আজ বিদায় লগ্নে আমার হাত দুটো শক্ত করে ধরলেন। আমার মেয়েটার একটু রাগ বেশি আকাশ, এটা তোমার অজানা নয়। ও কোনো দিন অভাব অনটন দেখেনি। ও যেন কোনো কষ্ট না পায় সেই দায়িত্ব তোমার। আমি ওনার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। কষ্ট কাকে বলে সেটা ওনাকে বুঝতে দেব না স্যার। তবে হ্যাঁ, হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু ঠিকই মানিয়ে নিতে পারবে, আমার বিশ্বাস আছে। আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম। ভাইয়া আর আমি সামনে, আমি ড্রাইভ করছি, আর পিছনের সিটে আম্মু, ইরা আর সিমি। একটু পরে বাসায় চলে আসি। সিমি নাকি বাসর ঘর সাজাবে, তাই ভাইয়াকে বাজারে পাঠিয়েছে। বেচারা ভাইয়া, ওনার কথা মনে পড়তেই হাসি চলে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা পড়েছে, তাই কোটটা পরে নিলাম। বন্ধুদের ফোন দেওয়া হয়েছিল, এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কেন ওদের ডাকলাম না? সত্যি ভুল হয়েছিল ওদের না ডেকে। আচ্ছা, ট্রিট নিয়ে নিস, তাহলেই হবে। এখন এইসব কান্নাকাটি থামা তোরা। তখন যদি জানতাম এমন কিছু হবে, তাহলে তোদের সাথে নিয়ে যেতাম। বসে থেকেই সময় কাটলো। রাত 9টা, শীতের রাত 9টা, মানে অনেক রাত। রুমের ভিতরে এলাম, উনি বিছানায় বসে আছে। আমার কেমন যেন ভয় করছে, না জানি কি হবে। আমার উপর অভিমান এবং রেগে আছে সেটা তো জানি। বিছানায় বসলাম। এমনভাবে শীতের দিনে না বসে লেপের নিচে চলে যেতেন। শীত করে তো। আমার কথা শুনে ঘোমটা সরিয়ে আমার দিকে তাকালো। এমনভাবে তাকিয়ে বাচ্চা মানুষকে ভয় দেখানোর কি আছে? এমনভাবে তাকিয়ে বাচ্চা মানুষকে ভয় দেখানোর কি রয়েছে শুনি। ভয়ে ভয়ে আমি আলতো করে ওনার হাতের উপর হাত রাখলাম। এরা চমকে উঠে হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি আরও শক্ত করে চেপে ধরলাম। কি ব্যাপার ম্যাম, এখন ওরা কমেনি? ছাল তুলে ডুগডুগি বাজানোর প্ল্যানটা কি ফ্লপ হয়ে গেল? ঝটকা মারিয়ে হাত টেনে নিল। চোখ দুটো রাগে রিডি করছে। তুমি নিজেকে কি ভাবো বলো তো আকাশ? হিরো? খুব তো বলেছিলে বামন হয়ে চাঁদ ছুঁতে পারবে না, তাহলে আজ এই বিয়েতে রাজি হলে কেন? নিজের জেদ ধরে রাখতে পারলে না? চাঁদ যখন নিজে থেকেই আকাশকে ভালোবেসে মেঘের আড়াল থেকে নিচে নেমে আসে, তখন আকাশের কী সাধ্য বলেন সেই চাঁদকে ফিরিয়ে দেওয়ার? আর তাছাড়া ওই রাজ শয়তানের সামনে আমার ভালোবাসাকে এভাবে অপমানিত হতে দিতে পারতাম না। এরা চুপ হয়ে গেল। ওনার ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। অভিমানের দেওয়ালটা ভেঙে এবার ওনার চোখে একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল। তুমি সত্যিই একটা আস্ত শয়তান আকাশ। সারা জীবন আমাকে এভাবে জ্বালানোর অধিকার তোমাকে কে দিল? আমি হাসলাম। কে আবার দিল? আপনার ওই চৌধুরী সাহেব আর কাজী সাহেব মিলে দিলেন। এখন সারা জীবন এই জুনিয়রের অত্যাচার সহ্য করার জন্য রেডি হয়ে যান ম্যাম। তোমার বোন বলছিল তোমার হাত হাতুড়ির মতো, তুমি কি আমাকে মারবে? আরে ম্যাম, ও কি মারার জিনিস? আদর ভালোবাসা দেওয়ার জিনিস। আমার কথা শুনে ওনার গাল টমেটোর মতো লাল হয়ে গেল। হ্যাঁ, তবে লোহা যদি বেঁকে যায় তাহলে হয়তো সোজা করার জন্য দুই একটা মাইর দিতেও হতে পারে। তবে মনে হয় না লোহা বাঁকা হবে। এই লোহা অনেক শক্ত এবং মজবুত। তাই? আপনাকে ঠান্ডা লাগে না? এখনও এইসব পরে আছেন কেন? লেপের নিচে গিয়ে শুয়ে ঘুম দেন। আমার কথা শুনে আমার দিকে আর চোখে তাকালো। এই তাকানোর পিছনে রাগ আর লজ্জা স্পষ্ট। জ্যাকেট খুলে রেখে দিলাম। এই শয়তান কি সত্যি সত্যি ঘুমিয়ে যাবে? আজকে না আমাদের বাসর রাত? ভাবতেই কেমন যেন লাগছে। রুমের ভিতরে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু এই শয়তান যত বলছে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ঠান্ডা এখানেই পড়ছে। লেপের নিচে ঢুকে বললাম, নেন শুয়ে যান। আর যদি ইচ্ছা করে তাহলে বসে থাকেন। না থাক, আর রাগিয়ে লাভ নেই। এই ঠান্ডার মধ্যে কিভাবে শুধু লেহেঙ্গা পরে বসে আছে। উঠে চোখের দিকে তাকালাম। লজ্জায় লাল হয়ে গেল। হাত ধরে মুখের সামনে এনে একটা চুমু দিলাম। এত জিদ কি বলবো? আমাকে এটা করিয়েই ছাড়লো। না মুখে বলল, না রাগ দেখালো। ভেবেছিলাম এই শীতে গোসল করবো না, কিন্তু না থাক। তারপর কি হলো না হলো জানার প্রয়োজন আছে? সব কিছুতেই জানার প্রতি এত আগ্রহ ভালো না। সরেন মিয়ারা। সকালে যখন ঘুম ভাঙলো তখন চোখ মেলতেই বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠল। পাশে তাকিয়ে দেখি ইরা লেপটা জড়িয়ে ধরে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ছিল কি আর হলো কি, এত কাছে থেকে উঠে দেখবো কখনো কল্পনাও করিনি। ওনার মুখের দিকে তাকিয়ে আছি। মেকআপ ছাড়া এই ভোরে ওনাকে অন্যরকম কিউট লাগছে। আলতো করে ওনার কপাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে খাট থেকে যখন নামতে যাব তখন টি শার্ট টেনে ধরলো। কত বাজে? এই তো সকাল 7:30।
এত তাড়াতাড়ি উঠে কি করবে শুনি? যাকে নিতে যাবার জন্য তোড়জোড় করবে সে তো এখানেই, তাই না? শুয়ে পড়ো। তাও একটা কথা, কিন্তু এখন ঘুম তো আসবে না। আবারও শুয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, এই পরিবেশে মানিয়ে নিতে পারবেন? কিছু না বলে চোখের দিকে তাকিয়ে আছে, তারপর কপালে একটা চুমু দিল আর একদম কাছে এলো। এত সকাল সকাল গোসল করার ইচ্ছা জেগেছে। তোমার শরীরের এনার্জি থাকলে আমি তো বারণ করব না। তাই সরেন মেয়েরা, আর শুনতে হবে না, দেখতে হবে না। তারপর এই শীতের সকালে গোসল করে বেরিয়ে এলাম। রুম থেকে বের হতেই রান্নাঘর থেকে সুগন্ধি ভেসে এলো। আম্মু আর সিমি পরোটা আর ডিম ভাজি করছে। কিরে হিরো, ঘুম ভাঙলো? তা বড় লোকের মেয়েকে তো নিয়ে এলি, এখন সকালে উঠে যদি ও পিৎজা বা পাস্তা খোঁজে, তোরা মা বেটাই মিলে বানাবি কিন্তু। আমার সকালে পরোটা যেন মিস না হয়। ধুর ভাইয়া, সকাল সকাল হিংসা ছাড়ো তো। ও যা খাবে আমিও তাই খাবো। আর ও তো তোমার মতো খাদক না, তোমার গার্লফ্রেন্ডের মতো খাদক না। তোমার গার্লফ্রেন্ড যেমনভাবে খরচ করাই সেভাবে কখনো খরচ করতে দেখিনি। ওরে আমার দরদি রে, ভাবির জন্য একদম জান কুরবান। তা ভাবিকে তো ডেকে তুললি না নাকি? ভাবি এখনো বাবার বাসার মতো বেলা 11টা পর্যন্ত ঘুমাবে? আমি জবাব দেবার আগেই ঘরের দরজা খোলার শব্দ হলো। আমরা সবাই ঘুরে তাকালাম। ইরা বেরিয়ে তারপর রান্নাঘরের দিকে চলে গেল। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। এত সকালে উঠে পড়লি কেন? আজকেও কি অফিসে যেতে হবে নাকি? না আম্মু, তা নয়, সকাল সকাল উঠে অভ্যেস, তাই উঠে পড়েছি। ওরে বাবারে, বড় লোকের মেয়ে রান্নাঘরে ঢুকেছে, যদি হাত পুড়ে যায়? ওই হাতুড়ি ভাইয়া আমাকে আস্ত রাখবে না। ভাবি, তুমি রান্নাঘর থেকে বেরিয়ে যাও। আজ তোমার প্রথম দিন, আজ কোনো কাজ নেই। আরে না, সমস্যা নেই, রান্না বান্না পারি না, তা শিখতে হবে না। বাবার বাসায় শেখার প্রয়োজন মনে করিনি, কিন্তু এখন তো প্রয়োজন, তাই না? বড় লোকের মেয়ে চাকর বাকর থাকবে, রান্নার লোক থাকবে। বড় লোকের মেয়ে সে ঠিক আছে, কিন্তু এখন কার বউ দেখতে হবে না? তোমার ভাই কি চাকর রাখার পয়সা দিতে পারবে? হ্যাঁ, তুমি দিবা? আমার ভাই কি তেমন ইনকাম করে নাকি? এত সুখ করতে চাইলে হাড়ে মরিচা পড়বে। তোদের এখনকার মেয়েদের কি বলবো? আমাদের মতো কাজ করলে হয়তো বলতি ছেড়ে দাও মা, কেঁদে বাঁচি। এখানে এসে চুপচাপ কাজ কর। এমন বর দেখে বিয়ে করলে যেন শুধু টাকা আর টাকা থাকে, চারপাশে কাজের লোক থাকে, আমি শুধু খাবো আর ঘুমাবো। এত স্বপ্ন দেখা ভালো না। দেখা গেল এমন বাসায় তোর বিয়ে হলো যে তাদের অনেক গরু আছে, বাসায় অনেক লোকজন আছে, তাদের বাসায় অনেক কাজ আর কাজ। পয়সা দেখে নয়, মানুষ দেখে বিয়ে করিও। এমন নয় যে পয়সার প্রয়োজন নেই, টাকার অনেক প্রয়োজন। বেঁচে থাকতে পয়সা লাগবেই, তবে শুধু পয়সা দেখলে হবে না, মানুষটাও দেখতে হবে। তার মানে তুমি ওই কুত্তাটাকে ভালো বলতে চাইছো? হারে বজ্জাত একটা। আমি তো এই একটা বছরে তা দেখিনি। তোমার সাথেই দুষ্টুমি মারামারি করে, কারণ তুমি তার ছোট বোন। এই টপিক ধরে যে তাকে বজ্জাত বলবে, খারাপ বলবে, এটা ঠিক না। আহা ভালোবাসা, আমি কি এসব বাইরের কারোর সামনে বলি নাকি? তুমি তো এখন ঘরের মানুষ, তাই না? আম্মু মারলে কেন? এত কথা বলিস কেন? তোকে কি বলেছি শুনতে পাসনি? দিদি তো পরোটা পুড়িয়ে। তোকে তো আমি। ধুর, তোমার জন্যই তো এমন ভাবে হলো। না না, আমার জন্য এমন হয়েছে। ইরামা, তুমি সিমির কথায় কিছু মনে করো না। এই বয়সে এই সব বড় বড় স্বপ্ন সবাই দেখে, জানোই তো। যদি কোনো কারণে বিয়ের বয়স পার হয়ে যাবে, তখন বলবে একটা ছেলে হলেই হবে আম্মু। এটা ঠিক বলেছেন আম্মু। আম্মু, সিমিকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে হবে। এভাবে মোটেও ভালো হচ্ছে না। তুমি তো দেখি আসতে আসতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছো। তোমার শ্বশুর বাসায় আসুক, তারপর ওদের দুটারই ব্যবস্থা করব। আগে বড়টার, তারপর এইটার। আবার তুই ফোন দেখছিস, আর একটা যদি পরোটা পুড়ে, তাহলে তোর ফোন ভাঙবো বলে দিলাম। নাস্তা খেতে বসার পর আরেক নাটক শুরু হলো। আমাদের বাসার টেবিলে সবাই একসাথে বসে হাত দিয়ে আলু ভাজি, ডিম ভাজি আর পরোটা খাই। এরা চামচ খুঁজছিল, কিন্তু আমাদের বাসায় সেই রাজকীয় চামচের সেট বক্সে বন্দি থাকে।
মানে মায়ের শোকেশে সেগুলো সাজানো। সেগুলোতে হাত দিতে গেলে হাত ভেঙে দেওয়ার হুমকি আসে। আর ভুলেও যদি কিছু ভেঙে যায় তাহলে তো হয়েই গেছে। ইরার কানের কাছে ফিসফিস করে বললাম, ম্যাম, অফিসে তো অনেক ফাইল সই করেন, আজ একটু হাত দিয়ে পরোটা ভাজি খেয়ে দেখেন তো, দেখি বড়লোকের মেয়ে লোকাল লাইফের দক্ষতা কতটুকু। টেবিলের নিচ দিয়ে আমার পায়ের জোরে একটা লাথি দিল, তারপর ধীরে ধীরে বলল, মুখ বন্ধ করো আকাশ, আমি সব পারি। লাথি খেয়ে আমি উপ করে উঠলাম, কিন্তু আমার ভয়ে শব্দ করতে পারলাম না। ভাইয়া সেটা দেখে মুচকে মুচকে হাসছে। 11টা নাগাদ শ্বশুরমশাইয়ের ফোন আসে, অফিসে ডাকলেন। আমি তো আকাশ থেকে পড়লাম, গতকাল বিয়ে হলো আর আজকেই অফিস। আকাশ, কাপড় চেঞ্জ করে নাও। বিজনেস কোনোদিন পার্সোনাল লাইফের জন্য থেমে থাকে না। আব্বু আজ একা হ্যান্ডেল করতে পারছে না। বা, কাল রাতে যে মেয়েটা লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, আজ দুপুর হতে সে আবার ম্যাডাম হয়ে গেল। আধা ঘন্টার মধ্যে ইরা একদম রেডি। জ্যাকেট আর আইডি কার্ড ঝুলিয়ে গাড়ির চাবি নিলাম। রুম থেকে বেরিয়ে আসতেই আম্মু বলল, এখন কোথায় যাওয়া হবে? চৌধুরী সাহেবকে জন্য অফিসে ডাকলেন। কি বললি চৌধুরী সাহেব? এখনো চৌধুরী সাহেব? না মানে শ্বশুর, এগুলো চেঞ্জ হতে সময় লাগবে। বাই, গেলাম। ফিরতে কতক্ষণ লাগবে বলতে পারছি না। তারপর বাড়ির বাইরে এসে গাড়ির উপর থেকে পর্দা সরিয়ে গাড়িতে ভাঁজ করে রেখে দিলাম। তারপর চলে আসি অফিসে। অফিসের পার্কিংয়ে গাড়ি রেখে লিফটে ওঠার পর অফিসে দুজন কলিগ ফিসফিস করছিল। দেখছিস, সিকিউরিটি গার্ড থেকে সোজা ডিরেক্টর জামাই, একেই বলে কপাল। ছেলেটা নিশ্চয়ই আগে থেকেই লাইন মেরে রেখেছিল। কথাটা ইরার কানে গেল। আমি ভাবলাম ইরা হয়তো রেগে যাবে বা এড়িয়ে যাবে, কিন্তু লিফট থামতেই ইরা ঘুরে দাঁড়ালো। সানগ্লাসটা নাক থেকে নামিয়ে ওই দুই কলিগকে তীক্ষ্ণ চোখে দেখলো। মিস্টার রহমান আর মিস্টার খান, আপনারা কি অফিসে গসিপ করার জন্য বেতন পান নাকি কাজের জন্য? আকাশ আমার বডিগার্ড ছিল ঠিকই, কিন্তু ও নিজের যোগ্যতায় আর সততায় আজ আমার পাশে আছে। আর হ্যাঁ, ও এখন এই কোম্পানির অন্যতম শেয়ার হোল্ডারের জামাই, আপনাদের ভবিষ্যৎ বস। আপনাদের চাকরিটা যদি বাঁচাতে চান তবে নিজের ফাইলের টেবিলে মন দিন, অন্যের লাইফে নয়। গট ইট? ওদের দুজনের মুখ চুন হয়ে গেল। ওরা আমতা আমতা করে সরি ম্যাম বলে কেটে পড়লো। বাহ ম্যাম, বরের সম্মান বাঁচাতে দেখি একদম বাঘিনী হয়ে গেলেন। বরের সম্মান মানে আমার সম্মান, বুঝলে মিস্টার বডিগার্ড? এখন চলো, আব্বু অপেক্ষা করছে। আর হ্যাঁ, বিকেলে কিন্তু ওই লেকের পাড়ের মালাই চা আর পেঁয়াজু খাওয়া বাকি আছে, মনে থাকে যেন। বাইরের ভাজা পোড়া তো আপনার পছন্দ না, 2 নাম্বার রিউজ তেল ব্যবহার করে। আমার কথা শোনার আগে একটা লোক দিল। ঠিক আছে ঠিক আছে। বুদ্ধ, আমি তো সেদিন তোমার উপরে রেগে বলেছিলাম। তা তো আমি জানি, কিন্তু এখন তো আমি মজা নেওয়ার জন্য বলেছি। তারপর মিটিং রুমে চলে আসি। মিটিং শেষ করে বের হতে হতে 1:00+ বেজে গেল। শ্বশুরমশাইয়ের কেবিনে বসে আছি। উনি আমার দিকে তাকিয়ে বললেন, ইরা পরবর্তী বস কে হচ্ছে? আমি তো তাড়াতাড়ি রিজাইন দিয়ে বিশ্রাম নিব। আমার দিকে তাকান কেন স্যার? আমি তো এসব বুঝি না। আর আপনার মেয়ে আছে, ওনাকে দায়িত্ব দিবেন। এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম না, আবার দায়িত্ব? আপনার মেয়ের দায়িত্ব নিয়েছি, এটাই অনেক। জি বুঝেছি, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করুন, তারপর তখন কিছু বছর আমার পাশে থেকে দেখবেন, শিখবেন। আর আব্বু এত তাড়াতাড়ি রিজাইন দিয়ে দেবে নাকি? আরও কয়েক বছর পর আমাকে বিজনেস স্টাডিজ না শিখিয়ে রিজাইন দিলে বিজনেসের 12টা বেজে যাবে। কিছু বছর কি, আরও 15-20 বছর? আমি যত তাড়াতাড়ি সম্ভব রিজাইন দিয়ে দিব, তবে কিছু বছর তো অবশ্যই থাকবো। তোমাদের শিখাতে হবে না? আমি চুপচাপ শুনে গেলাম, আর ওনারা কথা বলতে ব্যস্ত। কিছুক্ষণ পরে গিয়ে লাঞ্চ করে তারপর বাসায় চলে আসি। ছোট দিনের বেলা। বাসা আস্তে আস্তে মনে হচ্ছে বিকেল হয়ে গেল। বিকেলে লেকের পাড়ে গাড়ি পার করে দুজনে দুটো মালাই চা নিয়ে বসলাম। কুয়াশা হালকা হালকা জমছে, শীতের আমেজ। ইরা চায়ের কাপে চুমুক দিয়ে লেকের পানির দিকে তাকিয়ে রইল। কি ভাবছেন ম্যাম? আবার কি রাজের কথা মনে পড়ছে? না আকাশ, আমি ভাবছি যদি সেদিন আমার অ্যাক্সিডেন্ট না হতো, রাত যদি কাপুরুষের মতো আমাকে ছেড়ে না যেত, তবে হয়তো আমি কোনোদিন বুঝতামই না সত্যিকারের ভালোবাসা কেমন হয়। যে মানুষটা আমার পঙ্গুত্বকে ভালোবেসে আগলে রাখতে পারে, সেই তো আমার আসল ছায়া সঙ্গী। থ্যাংক ইউ আকাশ, আমার জীবনে আসার জন্য। আমি তো টাকার জন্য সব কিছু করেছিলাম।
ওখানে ভালোবাসার কি দেখলো? তা ঠিক, কিন্তু তবুও পরবর্তী সময় তো ঠিকই আগলে রেখেছো। তবুও বলে কিছুই ছিল না। ওটা একটা জব ছিল এবং দায়িত্ব ছিল। তবে ম্যাম, লটারি তো আমার লেগেছে। সুন্দরী একটা বউ পেয়েছি আর কোটিপতি শ্বশুর পেয়েছি। আমার কথা শুনে ফিক করে হেসে উঠল। 25,000-এর চাকরি করতে এসে একেবারে কোটি টাকার ডিরেক্টর পটিয়ে ফেললাম। আমার বন্ধুরা তো এখনো বিশ্বাসই করতে পারছে না। কি, তুমি আমাকে পটিয়েছো? না আমি পটেছি? শয়তান ছেলে, তুমি আবার বেশি কথা বলছো। বাড়ি চলো, আর সিমিকে দিয়ে তোমার পিঠের ছাল তুলবো। চলুন, কে কার ছাল তুললে দেখবেন। ওর সাহস আছে আমাকে কিছু বলার। চা শেষ করে বিল দিয়ে দিলাম। চা শেষ করে বিল দিয়ে বললাম, এবার চলেন। কিছুদিন পর বন্ধুরা সবাই মাঠে রোদে বসে আছি। শ্রাবণ আমার কপালে হাত রেখে বলল, বিয়েও করে নিলি, বউও হট পেলি, আর টাকা পয়সাও পেলি। তোরই তো কপাল মাইরি। চুপ, বউ নিয়ে একদম কথা নাই। তোদের মতো অবিয়াত্তাদের সাথে এইসব নিয়ে কোনো কিছুই বলবো না। অপমান বলছি বন্ধু, তোর এমন বড়লোক শালি নাই? থাকলে দে না। দূর হ তুই। আর তার ফ্যামিলি সম্পর্কে এখনও সেভাবে জানি না। মানে তার বংশ সম্পর্কে জানি না। তাই কে আছে আর কে নেই বলতে পারছি না। ধুর হালা। বন্ধু, বলছিলাম কি, তোর ম্যাডামের মনে তো সেদিন বিকেলেই আগুন লাগিয়েছিলাম, তাই না? তোর তো আমাকে গিফট দেওয়া উচিত। হাত মচড়াতে মচড়াতে বললাম, আই একটু আদর করি। ধুর শালা, আদর করবি গিয়ে তোর বউকে। আমার আদর লাগবে না, কিছু একটা গিফট বা ট্রিট দিলেই হবে। দূর হ, পকেটে কোনো টাকা নেই। তারপর আড্ডা শেষ করে ক্লাসে চলে আসি। টিফিন পিরিয়ডে বসে আছি, তখন কেউ ডাক দিল। পিছনে করতে দেখি ভাবি, তুক্কু, ভাইয়ার গার্লফ্রেন্ড। উঠে ওনার কাছে গিয়ে বললাম, জি আপু বলুন। দেবরজি, বিয়ে করলেন কিন্তু ট্রিট দিলেন না, এটা তো ভালো কথা নয়। আপনি এখনো পড়াশোনা করেন, অথচ কিছু না জানিয়ে সেদিন পরিচয় না হলে জানতেই পারতাম না। এই যে হ্যালো, এখনো ভাবি হননি। আর ভাবি হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, কারণ আম্মু তো রাজি হচ্ছে না। তো আমাকে কি করতে হবে দেবরজি? ওটা আপনার বয়ফ্রেন্ড করবে, তার পকেট খালি তো আমি করব। আমার কোনো সমস্যা নেই, আমার পকেট থেকে না না কাটলেই হলো। আপনি যে ছাড়া পেয়ে যাবেন ভাবছেন, ওটা ভুল ধারণা। কিছু পেতে গেলে কিছু দিতে হবে। না না, গার্লফ্রেন্ড বা কারো নাম্বার চাইবো না, কারণ আমার বাসায় সুন্দরী কোটিপতি বউ আছে। মাঝে মধ্যে পকেট খরচ দিতে হবে, ক্যান্টিন খরচ দিতে হবে, যেমন এখন খাওয়াবেন। এই, আপনি কি ডাকাত? ডাকাতি করতে এসেছেন? আর এসব আমি পারবো না। তাহলে বয়ফ্রেন্ডকে বিয়েও করার স্বপ্ন দেখতে থাকেন। আপনি তো সত্যি বদমাইশ। আপনার ভাই ঠিকই বলে, আপনি একটা শয়তান। আমি টাকা পয়সা পাবো কোথায়? ঢং, আপনার বাবার কি টাকা পয়সা কম আছে? বাজারে এত বড় একটা মুদি দোকান, দিনে হাজার হাজার টাকার কেনা বেচা হয়, আর বলেন টাকা পয়সা কোথায় পাবো? এইসব কিপটামি বাদ দেন, বুঝেছেন? না, মনে হচ্ছে কি এখানে আসাই ভুল হয়ে গেছে। ট্রিট চাইতে এসে দেখে দিতে হবে। লেনে কে দেনে পার গেয়া। হ্যাঁ, এখন চলেন হোটেলে। দামি কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে বলবো না। কলেজের সামনে যে হোটেল আছে সেখানে চলেন। আহ, গরুর মাংস কি বানায় না! শ্রাবণের কপালে দিলাম একটা ঘুষি। খাবার কথা কানে ঠিক পৌঁছে গেছে। দেখ বন্ধু, এইসব জিনিস ছাড়তে নেই। সাদ ভাইয়ার হবু বউ মানে তো আমাদের ভাবি। বলছি, ভাবি আমাকে খাওয়াবেন না? দূর হ সত্যি, তোর কপালে কোনো কিছুই নেই। আমি কি তোর কাছে খেতে চেয়েছি? আমি তো ভাবির কাছে খেতে চেয়েছি। ভাবি খাওয়াবেন না? এ কোন জায়গায় এসে ফেসে গেলাম! আল্লাহ, আমাকে উদ্ধার করো এখান থেকে। আমার 1000 টাকা এখন দুজনে খরচ করিয়ে ছাড়বে। এমন হবে জানলে কখনোই আসতাম না। ভাবি তো দেখি অনেক কিপটা। না না, আন্টিকে বলতে হবে। কি বলিস আকাশ? আরে না না, এখানে আবার আন্টিকে টেনে নিয়ে আসার কি দরকার রয়েছে? আমি কি একবারও বলেছি ট্রিট দিব না? আচ্ছা চলুন। এই তো লাইনে চলে আসছে। তারপর তিনজনে হোটেলে এসে বসলাম। জেরিন আপু একটু ইতস্ত বোধ করলেন, কিন্তু মুহূর্তেই মানিয়ে নিলেন। আপু, কিছু না করলে তো পাখি খাঁচা থেকে ভেগে যাবে। আম্মু কাকে না কাকে ধরে ভাইয়ার গলায় ঝুলিয়ে দেবে, তখন আপনার কি হবে? যদি অন্য কেউ আপনার ভাইয়ের গলায় ঝোলে, তাহলে এত খরচ করে ট্রিট দিচ্ছি কেন? কাজ হলে উসুল করে ছাড়বো। এটা তো ভাইয়াকে আম্মুর হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু বিয়ে
বাসায় বলার জন্য আরও খরচ করতে হবে। বন্ধু, তুই একা একা গিলবি? দিব একটা উষ্টা, সত্যিই। খাবার দিয়ে গেল, তাই খেয়ে নিলাম। জেরিন আপু বিল দিয়ে দিলেন। আহ, কত টাকা খরচ হয়ে গেল। বিকেলে ইরাকে নিতে তার অফিসের সামনে এলাম, দেখি দাঁড়িয়ে আছে। গাড়ি দেখে এসে গাড়িতে উঠে বসলো। কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন? এই তো কয়েক মিনিট। আজকে এত দেরি কেন? বন্ধুদের সাথে খুব আড্ডা দেওয়া হচ্ছে তাই তো? আরে না না, শুনেন কি হয়েছে। তারপর কলেজে কিভাবে জেরিনাপুর পকেট খালি করলাম তা বললাম। তুমি তুমি না সত্যিই একটা বদমাইশ। তবে আগামীকাল যেহেতু শুক্রবার ছুটির দিন, জেরিনাপু আসবে। আপনি তাকে আপনার ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিবেন। সে তার নিজের শাশুড়িকে নিজেই পটিয়ে নিবে। তাই তো, কখন আসবে শুনি? সকালের দিকে আসবে, সারাদিন থেকে তারপর বিকেলে চলে যাবে। আপনার কাজ শুধু এইটুকু যে তাকে আপনার বান্ধবী বলে অথবা কাজিন বলে পরিচয় করিয়ে দেওয়া। এটা কোনো বিষয় হলো? কিন্তু তুমি আর তোমার ফ্রেন্ড মেয়েটার থেকে ডাকাতি করেছো, ছোট এটুকু কাজের জন্য তার কত টাকা খরচ করিয়ে দিয়েছো। আহা, এত দরদ হচ্ছে কেন আপনার? খরচ তো কম হয়ে গেছে। এখনও এখানে সেখানে গিয়ে আমার ভাইয়ের কত টাকা খরচ করাই ঠিক আছে? যায়ের প্রতি কি দরদ! এখানে দরদের কি দেখলে শুনি? দরদ হচ্ছে তো বেশ হচ্ছে, তাতে তোমার কি শুনি? আমার তো ভালো লেগেছে, ট্রিট পেয়েছি। কিন্তু ওই শালা হারামি এসে মাথা ভরে খরচ বাড়িয়ে দিল। সে যাই হোক, তার বাবার টাকা পয়সাও কম আছে নাকি? জেরিনাপুর বাবাও বেশ টাকা পয়সাওয়ালা। বুঝলাম। আগামীকাল হোক, তারপর দেখা যাবে। কথা বলতে বলতে বাসায় চলে আসি। সন্ধ্যায় দোকানে বসে আছি, তখন ভাইয়া সামনে এসে দাঁড়ালো। নিশ্চিত বকাবকি করবে, আর না হয় কেলানি দিবে। শ্রাবণ উঠে দৌড় দিতে যাবে, তখন ভাইয়া ওর জ্যাকেট টেনে ধরলো। আরামজাদা, তুই পালিয়ে যাচ্ছিস কোথায়? অন্যের পয়সায় খেতে খুব মজা, তাই না? না, আসলে ভাইয়া তেমন কিছু না। ভাবি তো নিজে থেকে খেতে বললো। তাই না, নিজে থেকে খেতে বলেছে? ভাইয়া তো ধাই ধবাস করে ওর পিঠের উপর দিল। যদিও জ্যাকেট পরে থাকাই খুব লাগার কথা না। আমার দিকে তাকিয়ে লাভ নেই, যেমন খেয়েছি তেমন সুন্দর একটা আইডিয়াও দিয়ে এসেছি। না হলে কিন্তু হাতি পাকে পড়লে চামচিকাতেও লাথি দিবে, এটাই স্বাভাবিক। সময় আমারও আসবে, বলে দিলাম। তাহলে অপেক্ষায় থাকো। আমি তাহলে ইরাকে বারণ করে দিই, বলে দিই যে না না, থাক, তোকে আর এত কষ্ট করতে হবে না। হাত পা বাঁধা, তাই বেঁচে গেলি। না হলে তোর আমি কি যে করতাম রে। দুজনকে গাছে উল্টো করে টাঙিয়ে কাতকুতো দিতাম। ভাইয়া চলে গেল। দুজনে হেসে উঠলাম। বেচারা। বাসায় চলে আসি, দেখি ননদ ভাবি টিভি দেখছে। রুমে এসে ফোন নিয়ে গেম খেলতে শুরু করি। একটু পরে ইরা আসে। পড়াশোনা বাদ দিয়ে গেম খেলা হচ্ছে? একে বাইরে থেকে আড্ডা দিয়ে এলো আর এসে গেম খেলা শুরু করেছে। একটু তো পড়াশোনা করতে পারো। একবার তাকিয়ে আবার গেম খেলতে শুরু করি। আমার কাছে এগিয়ে আসতেই ফোন সরিয়ে বললাম, আবার এই দিকে নজর কেন? ফোনটা দাও বলছি, ফোন দাও। ফোন নিতে এলে ফোন রেখে ঘুরিয়ে ধরে নিলাম। চোখে চোখ পড়লো, ছাড়াতে চেষ্টা করলো কিন্তু আরও টেনে ধরলাম। পাকাল মাছের মতো এত ছটফট করছো কেন? কেউ চলে আসবে, এই সব ঢং না করে আমাকে ছাড়ো। লেপ সরিয়ে ইরার উপর লেপ চাপিয়ে বললাম, এবার ঠিক আছে। হাত চিমটি কেটে ধরলো। আমি কিছু না বলে একটু ঝুঁকে কপালে চুমু দিয়ে বললাম, এমন বউ থাকলে পড়াশোনা করতে ইচ্ছে হয় না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না, শুধু ইচ্ছে করে রোম্যান্স করি। যা, সব সময় দুষ্টু দুষ্টু কথা। ছাড়ো না। আমি কি ধরে রেখেছি? নিজের উঠে যেতে ইচ্ছে করছে না, আর আমাকে বলছে ছাড়তে। হাসি দুষ্টুমি করেই আজকে পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, পাশে ইরা নেই। এত সকাল সকাল উঠে আবার কোথায় যাই? এত সকালে কে ঘুম থেকে উঠে? ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বাজে। ওহ, আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি। উঠে ওয়াশরুমে এসে ব্রাশ করে বেরিয়ে আসি, দেখি জেরিন আপু এসেছে। ভাইয়া দূরে বসে আছে, আর আম্মু, ইরা, ছোট বোন জেরিন আপু এক জায়গায় বসে গল্প করছে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নি। রুটি আর ভাজি নিয়ে রোল করে খেতে খেতে রুমে খাওয়া শেষ করে বাইরে চলে আসি। দুপুরে খাবার সময় একসাথে বসে খাবার খাচ্ছি। ভাইয়া, খাওয়া বাদ দিয়ে এমনভাবে নাড়াচাড়া করছো কেন? খেতে না ইচ্ছে করলে উঠে যাও। কেউ কি তোমাকে জোর করে ধরে রেখেছে নাকি এখানে? এত কথা বলিস কেন? চুপচাপ বসে খেতে পারিস না? এত রেগে যাওয়ার কি আছে বুঝলাম না। গতকাল ঘটকের দেখানো মেয়েটার কথা ভাবছো নাকি?
না না, দেখতে সুন্দর ছিল। তোমারও যে পছন্দ হয়েছে সেটা বুঝতে পারছি। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। জেরিন আপু আমার দিকে তাকিয়ে ভাইয়ার দিকে তাকালো। তোর আমি কি যে করবো রে। ওহ, তাহলে ওই মেয়েকে পছন্দ হয়নি? আমার তো মনে হচ্ছে তোমার অনেক পছন্দ হয়েছে। তুমি ওই মেয়েকে চোখ বন্ধ করে বিয়ে করতে পারো, সুন্দরী ছিল। দুজনের আবার শুরু হয়েছে। আমাকে যদি উঠতে হয় তাহলে দুজনেই পিটানি খাবি। আকাশ যখন মনে করেই দিল তখন তোর মতামত দে। না, তেমন পছন্দ হয়নি। আমি খোঁজ খবর নিয়েছি, তেমন ভালো না। আর আমি তা হবে কিভাবে? সকাল থেকে দেখছি ইরার কাজিনকে কিভাবে ঘুরে ঘুরে দেখছো। কি পছন্দ হয়েছে? ওনার বাসায় কি কথা বলবো? আম্মু তুমি কি বলো? তোমার ছেলের তো মনে হচ্ছে পছন্দ হয়েছে। তোমার কি পছন্দ হয়েছে? অপছন্দের তো কিছু নেই, কিন্তু জেরিনের পরিবার কি রাজি হবে? শুধু তো আমার পছন্দ হলেই হবে না। ভাইয়াকে চোখ টিপ দিলাম। নে ভাই, তোর কাজ 99% হয়ে গিয়েছে। মনে হয় না ভাইয়াকে অপছন্দ করবে। একটা কলেজে সহকারী শিক্ষক হিসাবে জব করছে। আর আমি কথার মার পেছে আম্মুর থেকে মতামত আর তার পছন্দও জেনে নিল। আর অন্যদিকে আমাকেও ফাঁসিয়ে দিল। জেরিন আমার ক্লাস নিবে সেটা তো বুঝতেই পারছি। এর যে কি করি, শত্রু এমন করবে কিনা সন্দেহ। ইরামা, তুমি জেরিনের পরিবারের সাথে কথা বলে দেখো তো। ও আগে তোমার মতামত নিয়ে নি। যখন তুমি আছো তখন ডাইরেক্ট জানিয়ে দাও। তুমি যদি রাজি থাকো তবেই তোমার পরিবারের সাথে কথা বলবো। ওনার লজ্জা পাওয়া দেখে বুঝতে পারছো না? মনে হচ্ছে লজ্জাবতী লতিকা। মানে উনি তো পছন্দ করেছে কিন্তু লজ্জায় বলতে পারছে না। তুই একটু বেশি কথা বলিস। আমি আগে তার মুখ থেকে শুনতে চাই। দেখা গেল পছন্দ হয়নি, মতামত না জেনে বিয়ে হয়ে গেল, আর বিয়ের পর ভেঙে গেল, তখন মান সম্মানের কি হবে? ভাগলে তো আপনার ছেলের সাথেই ভাগবো। কি বললে বুঝিনি। না না, আমার তেমন কেউ নেই আন্টি। আপনি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারেন। এই না হলো কথা? তাহলে সব কিছু ক্লিয়ার, কোনো বাধা থাকবে না, কোনো কিছুই থাকবে না। ভাইয়াকে ইশারা করে টাকা রেডি করে রাখতে বললাম। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসি। সন্ধ্যায় ভাইয়ার কাছে গিয়ে বললাম, দাও 2000। সে আমি পারবো না। আর তোকে কি জন্য টাকা দিব শুনি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আমার কাছে যাচ্ছি। আমি যেই ঘুরে আসতে যাব তখন পিছন থেকে জ্যাকেট টেনে ধরলো। আরে আমি তো মজা করছিলাম, কিন্তু তোর জন্য আমাকে ভয় দেখিয়ে গেছে। দুপুরে অন্য মেয়ে দেখার কথা তুললি কেন? ওটা তো আমাকে রাগ দেখানোর শাস্তি। তাড়াতাড়ি পয়সা ছাড়ো, রেস্টুরেন্টে যাব, গ্রিল আর নান রুটি খাবো। তাড়াতাড়ি দাও। একা একা খাবি, হজম হবে, ডায়রিয়া হবে। সাথে গেলে তোমাকে খরচ দিতে হবে ব্রো। এখন তুমি কি করবা ভাবো, কিন্তু 2000 দিতেই হবে। এই অন্যায় ওপরওয়ালাও সহ্য করবে না দেখে নিস। এই নে টাকা, আর ভাগ তুই। তারপর চলে আসি। এমনভাবে দেখতে দেখতে কয়েক মাস চলে গেল। জেরিনাপুর পরিবারের সাথে কথা বলা হয়েছিল, তারাও রাজি। শুধু আব্বুর আসার অপেক্ষায় ছিলাম। এই তো 25শে রমজান আব্বু এসেছে, একেবারে দেশে চলে এসেছে। আর কত বিদেশে থাকবে। গরুর খামার করবে। বাসার পিছনে ঘর করা হয়েছে। প্রায় 20 থেকে 25টা গরু রাখা যাবে। ছোট গরু হলে বেশি রাখা যাবে। খামারি করবে, তার নাকি এটা স্বপ্ন। আমরা দুই ভাই যতটুকু পারবো সাহায্য করব। আব্বু বলেছে যে যেমন ভাগ দিবে তেমনই ভাগ পাবে। মানে শেয়ারে করবে বলেছে। আমি তো চাইলে শ্বশুরের থেকে টাকা নিয়ে পুরো খামার ভর্তি করে দিতে পারতাম, কিন্তু আমি আমার জমানো পুঁজি বিনিয়োগ করব, নিজে কিছু করব। যেটা আছে ওখানেই থাক। আজকে ঈদ। ইরা পা ছুঁয়ে সালাম করে উঠে হাত এগিয়ে বলল, আসসালামু আলাইকুম। এইবার আমার ঈদ সালামি দিয়ে দেন। ও আলাইকুম আসসালাম। হাতের উপর হাত রেখে বললাম, এটাই আপনার সালামি। এর থেকে আপনার কাছে কি দামি হতে পারে? তা ঠিক আছে, এটা তো সবসময় আমার কাছেই থাকবে। আর যেতে চাইলে পা ভেঙে দিব যে, কিন্তু তবুও আমাকে তো কিছু দিতেই হবে। সিনিয়রকে আমি না তুমি? না না না, এটা কোনো বিষয় না। বয়েস দিয়ে জাস্টিফাই করলে চলবে না, কারণ আমি তোমার বউ আর তুমি আমার হাজব্যান্ড। ওকে, 1 মিনিট। সামনে বসতে গিয়ে দূরে সরে গেল। আরে দূরে সরে যাচ্ছ কেন? তুমি আমার পাশ হবে, এটা মোটেও ঠিক নয়। আমি তা কোনোভাবেই হতে দিব না। রাতে তো ঠিক ওই কাঁধে পা রাখো, তখন তো কিছু বলো না। চুপ
শয়তান, সকাল সকাল এইসব ছি মার্কা কথা শুরু হয়ে গেছে। ওটা তো হাঁটু গেড়ে বসে বললাম, সে যাই হোক, তোমার পা আমার উরুর উপর রাখো। রাখো না। কাছে এসে গিয়ে একটু ইতস্তত করে পা রাখলো। পকেট থেকে পাইল বের করে পরিয়ে বললাম, পছন্দ হয়েছে সালামি? খুব। ইরা পা সরিয়ে নিতেই উঠে গেলাম। এখন ওই ডাইনি ধরবে সালামির জন্য। 1 টাকা দিয়ে দেব, চকলেট খেয়ে নিবে। আব্বুর ডাক শুনে বাইরে এলাম। আব্বু সবাইকে সালামি দিল, আমিও দিলাম, তবে ভাইয়াকে বাদ দিয়ে। আমার সালামি কোথায়? তুই আমাকে দিলি না কেন? বড়কে তুমি বড়, তাই তুমি দিবা। বড় না হয়ে ছোট হলাম না কেন? ধুর ধুর, শুধু শুধু দিতে হলো। তাড়াতাড়ি চলো না, তাড়াতাড়ি চলো, না হলে দেখা গেছে গতবারের মতো জামাত ছুটে যাবে। তারপর 3 বাপ বেটা চলে আসি ঈদের ময়দানে। দেখতে দেখতে আরও কয়েকদিন গেল। আজকে ভাইয়ার বিয়ে হলো, মানে জেরিন আপুকে বউ বানিয়ে বাসায় নিয়ে আসছি। আম্মুকে বললাম, আম্মু, ভাইয়ার গার্লফ্রেন্ড এসেছে। কেন? আর কেন আসবে? বারে, লোককে বিয়ে দিলা তো আসবে না? এখন জানতে পেরে এসেছে। পুলিশ না নিয়ে আসলেই হলো। যদি আসে তাহলে কি হবে? ইরা, ভাবি আর সিমি মুচকি মুচকি হাসছে। আমার ফেস দেখে বুঝতে পারছি ভয় পেয়েছে। শোন, তুই আমার পেট থেকে হয়েছিস, আমি তোর পেট থেকে হইনি। আমি অনেক আগে জেনেছি জেরিন তোর ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল। আমাকে ভয় দেখাতে আসছে। সিমি সব বলেছে। সিমির দিকে তাকাতেই মিটি মিটি হাসছে। কিন্তু আম্মু, তুমি তো গলা বাজিয়ে বলেছিলে এইসব ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে এ বাসার বউ বানাবে না। আম্মু আমার দিকে এগিয়ে এলো, তাই কেটে পড়লাম। হক কথাই মাহই বাজার। রাতে, ভাইয়া টাকা দিয়ে দাও, তারপর বাসর ঘরে প্রবেশ করো। শেষবারের মতো তোমাকে লুটিনি। দে ভাইয়া, বেশি না, 10,000 টাকা দে। তোরা কি আমার আপন ভাই বোন? আমার তো সন্দেহ হচ্ছে তোরা তো শত্রুর থেকেও খারাপ। এমন ইমোশনাল কথা শুনে ইমোশনাল হয়ে গেলাম। ঠিকই তো, আপন ভাই বোন কি এমন করতে পারে? যাও, তোমার জন্য ডিসকাউন্ট দিচ্ছি। 1 টাকা ডিসকাউন্ট, 9,999 টাকা দাও। মানুষ হবি না? তোর বাসর ঘরে সাজানোর সময় আমার কত টাকা খরচ হয়েছে তুই জানিস? তুই একটা কানা করিয়ে দিসনি, আমিও 1 টাকাও দিব না। না না, তা হবে না, তোমাকে টাকা দিতেই হবে। কেন? 500 টাকা দিয়েছিলাম না? তুমি সিমির থেকে নাওনি, ওটা তোমার ব্যাপার, সে আমি বুঝি না। 10,000 টাকা দাও, তারপর বাসর ঘরে যাও। কম করে বলেছি, আমি তো ভেবেছিলাম 50,000 চাইবো। ভাইয়া রেগে তাকিয়ে আছে। এই ইরা, এদিকে শোনেন। ভাইয়ার ডাক শুনে ইরা আসলো। জি ভাইয়া, বলেন। আপনি কি আপনার বরকে এখন এখান থেকে নিয়ে যাবেন? না হলে কিন্তু ধরে কেলানি দিব। এগুলো আপনাদের 3 ভাই বোনের ব্যাপার, আমি কি বলবো বলুন ভাইয়া? বলে লাভ নেই, কারণ বউ আমার, কথা শুনবেও আমার। আর তুমি তোমার জবাব পেয়েছো, এখন তাড়াতাড়ি পয়সা ছাড়ো। দিতে হবে। আচ্ছা, কম করে নে। আর টাকা তো রুমে আছে, কিভাবে দেব? পারলে পকেট চেক করতে পারিস, রুমে না গেলে টাকাও পাবি না। টুপি পরিয়ে লাভ নেই, তাড়াতাড়ি দাও আর বাসর ঘরে যাও, না হলে ভাবি তোমাকে কেলানি দিবে। আরে সত্যি বলছি, মানিব্যাগ রুমে। যদি আমার কাছে না থাকে তাহলে নিবি কিভাবে? যা খরচ হয়েছে আগামীকাল সকালে দিয়ে দিব। সত্যি তো? সিমি দেখ, পরে যেন পাল্টি না মারে, তুই কিন্তু সাক্ষী। তোদের জন্য আগেই মানিব্যাগ রুমে রেখেছি, জানি এমন কিছু করবি। একবার শুধু রুমে যাই, তারপর টাকার কথা ভুলে যাস। ছেড়ে দাও, যখন নেই বলছে তখন কি করবে? ফোন বের করে বিকাশ করো, অথবা ব্যাংকে দাও। ফোন তো রুমেই, যতই এটা ওটা বলো কাজ হবে না। সিমি, আদায় করার দায়িত্ব কিন্তু তোর। চাবি দিয়ে বললাম, তুমি ইচ্ছে করে যে রুমে সব কিছু রেখেছো বুঝতে পারছি। রুমে প্রবেশ করো। ভাইয়া টেবিল মার্কা হাসি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করে জোরে করে দরজা লাগিয়ে দিল। না, আজকে কোনোভাবেই ইনকাম হলো না। ধুর ধুর, রাতে শুয়ে আছি, ইরা বুকে মাথা রেখে আছে, আমি ওর চুলে বিলি কেটে দিচ্ছি। আমি বেবি নিব। আমি তো বাচ্চা, আর তুমি বাচ্চা নিবা? হ্যাঁ, নাক টিপলে দুধ বের হয়। আমি বেবি নিব মানে বেবি নিব। যান ভাই, আপনারা যান। যাওয়ার আগে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তারপর যাবেন। আমি এখন আমার বউকে বেবি দিতে যাব। টাটা, বাই বাই।